তো দেখ আজকে যে এমসিকিউ গুলো করাবো, কালকে 45 করেছিলাম, কালকে মানে 45 দিয়ে স্টার্ট করেছিলাম। 45টা আরো একবার বলে দিচ্ছি, ঠিক আছে? কি বলবো 45 এর অঙ্কে? দেখ কোশ্চেনটা আমি লিখে রেখেছি অলরেডি, বোর্ডে দেখতে পাচ্ছিস। এই যে 45 এর কোশ্চেনটা, কালকে যে অঙ্ক ছিল না, দেখ এখানটা এই জায়গাটা যদি ছোট্ট করে একটু মুছে দিই, তাহলে কি লেখা ছিল দেখতে পাবি তুই। কি লেখা ছিল? কালকে প্রফিট অ্যান্ড লস লেখা ছিল। বলছে যদি প্রফিট অ্যান্ড লস মানে প্রফিট, বলছে যদি কোশ্চেনে প্রফিট না থাকে, যদি প্রফিট না থাকে, এই জায়গায় যদি নেট লস থাকতো, তাহলে তোমার অ্যান্সারটা কি করে? আর কিছু না। প্রফিট থাকলে কি হতো, এটা কালকেই করেছিলাম। যদি লস থাকতো তাহলে কি হতো? দেখ লস, লস থাকলে কি হতো? নেট লস, জাস্ট লিখছি এখানে নেট লস। লস থাকলে কি করতাম? নেট লস কত দিয়েছে নেট লস বল? দেখ 75,000 নেট লস। এই যে লোন ছিল, লোন কত টাকা ছিল? লোন ছিল 1 লাখ টাকা, আর লোনের উপর ইন্টারেস্ট দিতেই হবে, এটা কম্পালসারি। কত পার্সেন্ট লোনের উপর ইন্টারেস্ট হয়? কিছু না বললে 6%। তাহলে 1 লাখে 6% করলে কত হবে? 6,000। ঠিক আছে, 6,000। এটা হচ্ছে ইন্টারেস্ট অন লোন, যেটা কালকেও বলেছিলাম, ইন্টারেস্ট অন লোন। নেট লস, নেট লস তো নেগেটিভই হবে, প্রফিট হলে তো পজিটিভ, লস হলে নেগেটিভ। আবার ইন্টারেস্ট অন লোন, ইন্টারেস্ট অন লোন হলে আমরা যখন কালকে যখন অঙ্কগুলো করছিলাম, ইন্টারেস্ট অন লোন প্রফিট থেকে কি করছিলাম? প্লাস না মাইনাস? মাইনাস। ইন্টারেস্ট অন লোন তো আলটিমেটলি মাইনাসই হবে। তাহলে আলটিমেট অ্যান্সার কত হচ্ছে? মাইনাস 81,000, 81,000, মাইনাস 81,000। এবার এই 81,000টা, এই 81,000 যে টাকাটা হচ্ছে, ক্যালকুলেট শেয়ার অফ ইচ পার্টনার, দুজনের মধ্যে ভাগ করে দিতে হবে। রেশিও তো বলেনি, রেশিও না বললে কি হয়? ইকুয়ালি। তাহলে কত হয়? 40,500, 40,500। ঠিক আছে, 40,500, 40,500। ইন্টারেস্ট অন ক্যাপিটাল কোনো প্রশ্নই উঠলো না। কি করে দেবো? আমার তো টাকাই নেই, আমি দেবো কি করে ইন্টারেস্ট অন ক্যাপিটাল? টাকাই নেই। জাস্ট আমি এই অঙ্কটা লস থাকলে কি হতো একটু বলে দিলাম জাস্ট, ঠিক আছে? তো তুই মনে হয় এইটুক জায়গা যদি মনে হয় একটু ওই কোশ্চেনটাই একটু যদি চেঞ্জ করে নিতে পারিস, মানে খাতায় লিখতে পারিস 45, মানে কোশ্চেন নাম ওখানে লিখবি, খাতায় লিখ 45, লিখবি সেম কোশ্চেন, সেম কোশ্চেন, বাট বাট নেট প্রফিটের জায়গায় নেট লস, নেট প্রফিটের জায়গায় নেট লস, তাহলে অ্যান্সারটা এটা হতো। ঠিক আছে, তো লিখে নে, এটা টুকে নে। কালকে 62 করাচ্ছিলাম, কিন্তু করিয়েওছিলাম 62, মনে আছে? কালকে দেখ খাতাটা খোল, কালকে 62 করিয়েছিলাম, কিন্তু 62 কোন পার্টটা করিয়েছিলাম মনে আছে? ইন্টারেস্ট অন ড্রয়িংস করিয়েছিলাম, কিন্তু এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12% ছিল, এটা করাইনি। তাহলে করাইনি এটা, এইটা করিয়েছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল। ঠিক আছে, তো কত হবে ইন্টারেস্ট অন ক্যাপিটাল? অ্যান্সার 96,900। ঠিক আছে, ভালো করে বুঝবি কি করে করবো। ঠিক আছে, 96,900। দেখ আমি টাইম লাইন ড্র করছি, টাইম লাইন তোকে একটা ড্র করে দিচ্ছি। তাহলে এখানে বলেছে কি আন্ডার ফিক্স ক্যাপিটাল মেথড, ঠিক আছে, ফিক্স ক্যাপিটাল মেথড, ক্যাপিটাল অ্যাকাউন্ট অফ রাম 31 মার্চ 2022। তার মানে এটা আমি কালকে যখন কোশ্চেন পড়াচ্ছিলাম সেখানে বলে দিয়েছিলাম, এইটা কি ছিল? এটা ক্লোজিং ডেট ছিল, কালকে বলেছিলাম। কিন্তু দেখ কালকে বলেছিলাম এটা ক্লোজিং ডেট ছিল, তুই আরো একটু পড়লেই বুঝতে পারবি যে সত্যি এটা ক্লোজিং ডেট ছিল। দেখ এখানে কি বলেছিল? স্টুড এট 10 লাখ, মানে এই দিন ক্যাপিটাল ছিল 10 লাখ টাকা। 1 জুলাই 2021, কি বলছে? 1 জুলাই 2021, তার মানে বল, তার মানে বল এই ডেটটা কি? ক্লোজিং ডেট না ওপেনিং ডেট? বল এই ডেটটা কি? ক্লোজিং ডেট না ওপেনিং ডেট? এইটুক, এইটুক দেখেই বোঝা যাবে। কারণ দেখ তারপরে বলেছে, দেখ তার মানে কি শুরু তো হয়েছে 21-এ, তাহলে তোর তো 22, এটা তো ক্লোজিং ডেট বোঝাই যাচ্ছে। তাহলে এখানে ডেটটা কি লিখবো? 31/3/22। এই দিন ক্যাপিটাল কত ছিল? ক্লোজিং ক্যাপিটাল এই দিন কত ছিল? আমি যেটা করছি আমি টুকে নিই, আমি করে নিই, তারপর টাইম লাইন টুকবি। এটা টাইম লাইনের উপরই অঙ্ক দাঁড়িয়ে আছে। ক্লোজিং ক্যাপিটাল বল কত? 10 লাখ টাকা। ক্লোজিং ক্যাপিটাল 10 লাখ টাকা। ঠিক আছে, কোশ্চেন থাকলে করবি। ঠিক আছে, তো অন 1 জুলাই 2021, 1 জুলাই, 1 জুলাই ধর এরকম জায়গায় রাখলাম, এরকম জায়গায় রাখলাম 1 জুলাই 2021। কি বলেছে এখানে? এখানে কি বলছে? হি মেড ড্রয়িংস, ও টাকা তুলেছে। কে? রাম টাকা তুলেছে। কত টাকা? 30,000 টাকা তুলেছে। কোথা থেকে তুলেছে টাকাটা? ক্যাপিটাল থেকে, ক্যাপিটাল থেকে টাকা তুলেছে। তা ক্যাপিটাল থেকে টাকা তুললে কালকে বলেছিলাম কি ওটাকে পার্মানেন্ট ড্রয়িং বলে না রেগুলার ড্রয়িং বলে? মনে আছে? ক্যাপিটাল থেকে টাকা তুললে ওটাকে পার্মানেন্ট ড্রয়িং বলে। ঠিক আছে, আর পার্মানেন্ট ড্রয়িং ইন্টারেস্ট অন ক্যাপিটাল করতে কাজে লাগে। ঠিক আছে, তার মানে এটা ইন্টারেস্ট অন ক্যাপিটাল করতে কাজে লাগে। কত টাকা দিয়েছে? 30,000, 30,000। এটা কি? এটা ড্রয়িং, ড্রয়িংস। তাও যদি বুঝতে অসুবিধা হয় লিখলাম আউট অফ ক্যাপিটাল, তাও যদি বুঝতে অসুবিধা হয় লিখে দিলাম আউট অফ ক্যাপিটাল। আচ্ছা নেক্সট কি বলেছে? 30,000 রেগুলার ড্রয়িং, এ তো আসবেই না। রেগুলার ড্রয়িং তো আইওসি তে লাগে না। রেগুলার ড্রয়িং কোথায় লাগে? রেগুলার ড্রয়িং লাগে আইওডি, যেটা কালকে করেছিলাম। এটা বাদ দিলাম। ঠিক আছে, বলছে অন 1 অক্টোবর 2021, মানে এরকম ডেট 1 অক্টোবর 2021। কি বলেছে? হি অলসো ইন্ট্রোডিউস
অ্যাডিশনাল ক্যাপিটাল, তার মানে ও আরো 4 লাখ টাকা নিয়ে এসছে এই তারিখে, এটাকে কি বলবো? অ্যাডিশনাল 4 লাখ টাকা, অ্যাডিশনাল ক্যাপিটাল 4 লাখ টাকা, ব্যাস। আর তো কিছু বল, আর তো কিছু বলবি, তুমি আইওসি বের করে দাও। তাহলে বল, সাজানোটা নিয়ে কোনো ডাউট নেই তো? সাজানো নিয়ে ডাউট নেই, তার সাজানোটাই মেন, সাজানোটাই মেন। তোরা মনে কর ইন্টারেশন ক্যাপিটাল কার উপর চার্জ করতাম, মনে আছে? ইন্টারেশন ক্যাপিটাল কার উপর চার্জ করতাম? আরে ইন্টারেশন ক্যাপিটাল করালাম তো, কতদিন ধরে অঙ্ক করাচ্ছি, ওখানে 6টা ক্লাস, তারপরে এদিকে 7টা, 3টে, 11টা ক্লাস হয়ে গেল আজকে নিয়ে। বল, কার উপর চার্জ করতাম ইন্টারেশন ক্যাপিটাল? ইন্টারেশন ক্যাপিটাল আমরা কার উপর চার্জ করতাম, মনে আছে? ইন্টারেশন ক্যাপিটাল কার উপর চার্জ করতাম বল? ইন্টারেশন ক্যাপিটাল মনে পড়ছে তো? ইন্টারেশন ক্যাপিটাল ওপেনিং সমস্ত না, পার্মানেন্ট ডাই সবকিছুর উপর ইন্টারেশন ক্যাপিটাল চার্জ করতাম। মনে কর টেবিল তৈরি করে করে এগোচ্ছিলাম যে আমার এই পোর্শনে কতটা ক্যাপিটাল, এই পোর্শনে কতটা ক্যাপিটাল, এই পোর্শন, প্রতিটা ক্যাপিটালের উপরে ইন্টারেস্ট চার্জ করছিলাম। এরকম তো কোনো ব্যাপার না, করেছিলাম তো মেন অঙ্কগুলো, মনে পড়ছে তো? দেখাবো, শোন। তোকে না আগে বলতে হবে এটা শুরুর ডেট কবে ছিল, এটা শুরুর ডেট কবে ছিল? 1/4/21। তাহলে এই দিন ক্যাপিটাল জানিস, এই দিন বছরের শেষে ক্যাপিটাল তুই জানিস, ফার্দার ক্যাপিটাল কত নিয়ে এসছিস সেটাও তুই জানিস, তুই কত টাকা তুলেছিস সেটাও জানিস। আমার প্রশ্ন হলো এই দিনের ক্যাপিটাল কত, এটা আমাকে বলে দিতে হবে, এটা আমি বলবো না, এটা আমি বলবো না, এটা আমাকে বলে দিতে হবে, এটা আমাকে বলে দিতে হবে, এটা বল, এটা বল, বলে দিতে হবে এটা আমাকে কত হবে, বল, চেষ্টা কর। ভাব, দরকার হলে খাতা নে, রাফ কর, রাফ করে আমাকে বল এখানে অ্যামাউন্টটা কত হবে, তারপর আমি করছি। হ্যাঁ, ড্রয়িংস তো এখানে ড্রয়িংস 30,000 টাকা দিয়েছে, অ্যাডিশনাল ক্যাপিটাল 4 লাখ টাকা, ক্লোজিং ক্যাপিটাল 10 লাখ টাকা। তো ট্রাই কর, এটা কত হবে আমাকে বল, এটা কত হবে আমাকে বল। ঠিক আছে, কি হবে কর, খাতায় মানে রাফ করে নিয়ে আমাকে বল, অ্যান্সারটা বল, এবার আমি দেখি এই অ্যান্সার হচ্ছে কি। আচ্ছা, 6,30,000 বললো একজন, বলে 6,30,000, আমি দেখি, আমি আমি জানি না আদৌ 6,30,000 কিনা, আমাকে একটু ভেবে দেখতে হবে, ঠিক আছে? দেখতে হবে 6,30,000 কিনা, দেখি 6,30,000 কিনা। 6,30,000, 6,30,000, ঠিক আছে, 6,30,000। এবার দেখি, দেখি 6,30,000 কি করে বললো, দেখ না, দেখ না 6,30,000, কারণ আমার এটা তো ব্যাক ক্যালকুলেশন, এটা তো ব্যাক ক্যালকুলেশন, আমি লাস্টের থেকে সামনে আসছি। তার মানে আমরা কি করতাম, অ্যাডিশনাল ক্যাপিটাল কি করতাম, যোগ করতাম। তো অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ করতাম, তাহলে এখন কি হবে, বিয়োগ হয়ে যাবে। ড্রয়িংস কি করতাম, বিয়োগ করতাম, তাহলে এখন কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে কর না, 10 লাখ থেকে 4 লাখ বাদ দিলে 6 লাখ, 6 লাখের সাথে 30 যোগ করে 6,30,000, ঠিক তো? এবার দেখ, এবার দেখ, এবার আইওসি, তাহলে এবার দেখ আইওসি কি করে চার্জ করতাম, মনে রাখতে হবে তোকে, না মনে রাখতে হবে। এত অবধি তো বুঝতে পারলি, এত অবধি বুঝতে পারলি, এই জায়গাটা বুঝতে পারলি, 6,30,000 টাকা ওপেনিং ক্যাপিটাল। আমি তোকে একটু সাহায্য করছি, তোদের সাহায্য করছি, দেখ। তাহলে এখানে 1/4/21-এ, 1/4/21 থেকে এখানে 1/7/21, তাহলে এইটুক সময় খুব মনোযোগ সহকারে শুনবি, ক্লাস করিয়েছিলাম আমরা। তারপর এখানে 1/10/21, এই সময় থেকে এই সময়, আর লাস্ট ছিল কত, 31/3/22, এই সময় থেকে এই সময়, ঠিক আছে? তাহলে বল এই সময় থেকে এই সময় ক মাস চলছে, এখানে 4 থেকে 7, 3 মাস, এখানে 7 থেকে 10 ক মাস, 3 মাস, আর 10 থেকে 3 কত হচ্ছে, 4 মাস। সব করেছিলাম ক্লাসে ইন্টারেশন ক্যাপিটাল এইভাবে। তাহলে বল শুরুতে ক্যাপিটাল কত ছিল, 6,30,000, তাহলে 6,30,000 টাকার উপর কত মাস হবে, 3 মাস হবে। আচ্ছা 3 মাস মানে তো 3/12, হ্যাঁ কি না? ইন্টু কত পার্সেন্ট ছিল আইওসি, দেখতো ইন্টারেশন ক্যাপিটাল পার্সেন্টেজ 10% ছিল, 10/100 প্লাস। এবার কি বলেছে, 1/7/21-এ 30,000 টাকা তুলে নিয়েছে, তা 6,30,000 ছিল, 30 তুললে এখন কত আছে, এই পোর্শনে কত, 6 লাখ টাকা, 6 লাখ টাকা 3 মাস মানে 3/12 ইন্টু 10%। নেক্সট, তারপর কি বলেছিল, তারপর কি বলেছিল যে ও আরো 4 লাখ টাকা নিয়ে এসছে, 6 লাখ টাকা ছিল আর 4 লাখ টাকা নিয়ে এসছে, তাহলে কত হলো, 10 লাখ টাকা ইন্টু 4/12 ইন্টু 10%। অবশ্যই অবশ্যই এই পার্টটা আগে টুকবি, তারপর এই পার্টটা টুকবি, ঠিক আছে? অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক ছিল। এতদিন যতগুলো অঙ্ক দেখেছিলাম আইওসি ও ওপেনিং ক্যাপিটাল বলেই তো, ওরা এই টাকাটা বলেই তো তারপর আমরা করতাম। কিন্তু আজকে না, আজকে এই টাকাটা বলে না দিয়ে এই টাকাটা বলে দিয়েছে, কোশ্চেন ঘুরিয়ে দিয়েছে, তাই আমি বলে দিলাম অঙ্ক যেটা করবি অ্যান্সার বেরিয়ে যাবে, অ্যান্সার বেরোনো কোনো ব্যাপার না। বাট তোকে যারা যারা করতে পারিসনি, বুঝতে পারিসনি, এই জায়গাটা টোক, তারপর এই জায়গাটা টোক। আচ্ছা দেখ এটা কত হচ্ছে,
হ্যাঁ হ্যাঁ বল। নাম্বার দেখাচ্ছি, আগে টোক না, নাম্বার দেখাচ্ছি আমি। আমাকে নাম্বার দেখাতে গেলে আবার উপরে উঠতে হবে, তাহলে সময়টা নষ্ট হয়ে যাবে। আমি আগে করে নিই, তারপর উঠবো। 6,30,000 ইন্টু 10% ইন্টু 3/12 কত হচ্ছে? এটা হচ্ছে 15,750 প্লাস ওটা হচ্ছে 6 লাখ টাকা, তার 10%, 60,000, 60,000কে 4 দিয়ে ভাগ করলে 15,000 টাকা হয়। ওটা 10 লাখের 10%, 1 লাখ, 1 লাখকে 3 দিয়ে ভাগ করলে 33,333 হয়। $15,750 প্লাস 15,000 প্লাস 64,083। দেখ এই অঙ্কটা বাজে একটা মিস্টেক হয়েছে। বাজে মিস্টেকটা কি? অঙ্কে ছিল 12%, অঙ্কে ছিল আইওসি কত পার্সেন্ট ছিল? 12% ছিল, এই 12%। তো ভুল করে এখানে 10% লেগে, আর কিছু ভুল হয়নি, ছোট্ট এই মিস্টেক হয়েছে। এটা 12% হবে, এটা 12%। 12%, 12%, 12%। তাহলে দেখি আরেকবার চেক করে দেখি, 6,30,000 ইন্টু 12% ইন্টু 3/12 কত হচ্ছে? 18,900 টাকা প্লাস 6 লাখের 12%, 72,000, 72,000কে 4 দিয়ে ভাগ করলে 18,000 টাকা। নেক্সট 10 লাখের 12%, 1,20,000, 1,20,000কে 3 দিয়ে ভাগ করলে 40,000 টাকা। তাহলে কত হচ্ছে? 18,900 যোগ 18,000 যোগ 40,000, 76,900। একবার ক্যালকুলেশনটা একটু চেক করে নিতে হবে। 6,30,000 ইন্টু 12%, ঠিক আছে, ইন্টু 3/12, 18,900। দেখ এই পোর্শনটা তো বুঝতে পারলি, এটা 18,900 হলো। এই পোর্শনটা বুঝতে পারলি, 18,000 হলো। এবার এই পোর্শনটা, এই পোর্শনটা 10 লাখ টাকা, 12%, এটা 4 মাস লেখা হয়েছে। এই 4 মাস হবে? দেখি তো, এটা কত তারিখ ছিল বল? 1/10/21, 1/10/21 থেকে 31শে মার্চ যদি কমাস হয়, 1/10/21 থেকে 31শে মার্চ যদি কমাস হয়, 6 মাস হয়, তাই তো? 6 মাস হয়, 6 মাস হয়, তাই তো? তার মানে এটা তো মিস্টেক হয়ে গেছে। তার মানে এটা তো 4 মাস লিখে ভুল লেখা হয়েছে, এটা 4 মাস হবে না, এটা 6 মাস হবে। এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, এটা 6 মাস হবে, এটা 6 মাস হবে, এটা ভুল হয়েছে। তাহলে কত? 10 লাখের 12%, 1,20,000, 1,20,000 হাফ 60,000 টাকা, এটা 60,000 টাকা হবে। তাহলে 60 আর 18, 78, 78,000 যোগ 18,900, 96,900। এবার অ্যান্সার মিলে গেছে, এই অ্যান্সারটা ছিল 96,900। ঠিক আছে তো? এইটা মিস্টেক ছিল, এই যে দুটো মিস্টেক হয়েছিল এখানে। মিস্টেক কি? অঙ্কে 12% ছিল, প্রথমে 10% ভুল করে দিয়েছিলাম, ঠিক আছে। সেকেন্ড মিস্টেক কি? এই সময় 6 মাস হয়, এখানে 4 মাস লিখে ভুল করেছিলাম। এই দুটো মিস্টেক হয়েছিল, এই জন্য অ্যান্সারটা আসছিল না। তো 96,900 হয়ে গেল। এবার অঙ্কটা দেখে নে, কোনো কিছু কোশ্চেন থাকলে বলতে পারিস। আচ্ছা দেখ, এই অঙ্কটা বোঝা গেল তাহলে আমাদের, এই অঙ্কটা বোঝা গেল। এই অঙ্কটা কালকে করানো হয়নি, মানে এই অঙ্কটা তো করানো হয়েছিল, এই অঙ্কটার ইন্টারেস্ট অন ড্রয়িংসটা করিয়েছিলাম, তাই না? কিন্তু ইন্টারেস্ট অন ক্যাপিটাল করাইনি, ইন্টারেস্ট অন ক্যাপিটাল করে দিলাম, ঠিক আছে। আচ্ছা, আর কোন অঙ্ক বাকি ছিল আমি একটু দেখে নিই। এই যে 81 হোমওয়ার্ক দিয়েছিলাম, মনে আছে তোদের? 81 এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম।
এই 81 এর অঙ্কটা হোমওয়ার্ক দিয়েছিলাম, তাই তো? কালকে দিয়েছিলাম তো হোমওয়ার্কটা, দেখ আমি বলছি পারবি কিনা দেখ, ট্রাই করতে হবে তোকে। এখন যে অঙ্কটা করলাম ওই অঙ্কটা আমি ঠিক জানি না কোশ্চেনটা, আমার যত মনে পড়ছে এই অঙ্কটা না ক্লোজিং ক্যাপিটাল বলে দিয়েছে, তোকে ওপেনিং বের করতে দেখি কোশ্চেনটা একবার পড়ে দেখি, ঠিক আছে? কি বলে দেখ, বলছে কি মোহিনী ক্যাপিটাল, বলছে মোহিনী ক্যাপিটাল অ্যাজ দা এন্ড অফ ইয়ার 12 লাখ টাকা। তার মানে বুঝতে পারলি কি বলতে চাইছে? বুঝেছিস এবার? তাহলে তুই আগে কোশ্চেন পড়ার দরকার কি, ছবিটা আঁকতে পারবো, টাইম লাইনটা মনে পড়ছে কোনটা, বুঝতে পারছিস তো? তাহলে আমার সঙ্গে সঙ্গে আঁক। এটা হচ্ছে ক্লোজিং ক্যাপিটাল, মোহিনী ক্যাপিটাল অ্যাজ দ্য এন্ড অফ দ্য ইয়ার, ক্লোজিং ক্যাপিটাল 12 লাখ টাকা। তাহলে এখানে লিখো ক্লোজিং, পরে ডেট বসাচ্ছি, 12 লাখ টাকা ক্লোজিং ক্যাপিটাল। ঠিক আছে তো? খুব ভালো করে বুঝবি কিন্তু, এটা একটু বোঝার আছে। বলছে 1 মে 2021, তাহলে ধর এরকম একটা জায়গায় ডেট করলাম 1/5/21। কি বলেছে? সে ইন্ট্রোডিউস অ্যাডিশনাল ক্যাপিটাল, তাহলে এটাকে কি বলে? অ্যাডিশনাল ক্যাপিটাল। অ্যাডিশনাল ক্যাপিটাল কত? 2 লাখ টাকা। 1 সেপ্টেম্বর 2021, এখানে 1 সেপ্টেম্বর 2021 এখানে কি বলেছে? পার্মানেন্ট ড্রয়িং, পার্মানেন্ট ড্রয়িং কত টাকা বলেছে? পরপর 1,20,000 টাকা। অ্যান্ড রেগুলার ড্রয়িং 1 লাখ টাকা, রেগুলার ড্রয়িং বলেছে। এবার রেগুলার ড্রয়িং এর মধ্যে নেব কি নেব না আমি তোকে বোঝাই। কি বের করতে বলেছে এখানে? ক্যালকুলেট ওপেনিং ক্যাপিটাল ইফ ক্যাপিটাল অ্যাকাউন্ট ফিক্সড। বুঝবি ব্যাপারটা, এখানে কি বের করতে বলেছে তোকে? এই তারিখের ক্যাপিটাল বের করতে বলে। যদি ক্যাপিটাল যদি ফিক্সড হয় তাহলে ফিক্সড ক্যাপিটাল মেথডে কি কি অ্যাকাউন্ট খুলতে হয়? ক্যাপিটাল আর কারেন্ট, একটা ক্যাপিটাল খুলতে হয় আর একটা কারেন্ট খুলতে হয়। তাহলে এই যে পার্মানেন্ট ড্রয়িং তো ক্যাপিটাল অ্যাকাউন্টে আসে, কিন্তু রেগুলার ড্রয়িং কি ক্যাপিটাল অ্যাকাউন্টে আসে না কারেন্ট অ্যাকাউন্টে আসে? রেগুলার ড্রয়িং কারেন্ট, এই জন্য এখানে রেগুলার ড্রয়িং এর মধ্যে আসলো না। বুঝতে হবে কেন নিলাম না, নিলাম না কেন, কেন নিলাম না সেটা তোকে বুঝতে হবে, ঠিক আছে তো? হ্যাঁ, আগের অঙ্কে কেন নিইনি? কেননা আমরা জানি ইন্টারেস্ট অন ক্যাপিটাল করতে পার্মানেন্ট ড্রয়িং লাগে, তাই জন্য রেগুলার ড্রয়িং নিইনি ওখানে। এবার এখানে কেন নিলাম না তার কারণটাও বললো, কারণ তোকে বুঝতে হবে। অনেক স্টুডেন্ট অঙ্ক পারে না, করতে চায় না, আগ্রহ হারিয়ে দেয়, বই খাতা বন্ধ করে দেয়। কারণ কি? ও বুঝতে পারছে না। বোঝাটা খুব জরুরি, বুঝতে পারলে ইন্টারেস্ট লাগবে, বুঝতে পারলে আর অঙ্ক, বুঝতে পারলে তুই অঙ্ক করতে পারবি, আর অঙ্ক করতে পারলে তুই ইন্টারেস্ট পাবি, ঠিক আছে? আর বুঝতে না পারলে তোর অঙ্ক করতে ইচ্ছা করবে না, মনে হয় বই খাতা বন্ধ করে দিই, ব্যাস হয়ে গেল। এই হচ্ছে গল্প হয়। তো দেখ এটা এত অব্দি হয়ে গেল। আর কি বলেছিল? আর কিছু, আর তো কিছুই বলেনি। তাহলে ফিনান্সিয়াল ইয়ার এন্ড বলছে 31শে মার্চ, তার মানে কি লিখবো এখানে ডেটটা? 31/3/22। শুরু কবে ছিল তাহলে বল? 1/4/21। এবার বল, এবার বল, তাহলে এবার বলতে পারবি ওপেনিং ক্যাপিটাল কত হবে? বল দেখি অ্যান্সার। আগেরটা তো বললি, আগেরটা বললি তো, আগের অঙ্কটা বললি তো, তাহলে এই অঙ্ক ট্রাই কর। ওপেনিং ক্যাপিটাল কত হতে পারে দেখ? 11,20,000। অ্যান্সার আছে 11,20,000। বুঝতে পারলি? তা কিচ্ছু করতে হলো না তোকে, কোনো ক্যালকুলেট কিচ্ছু করতে হলো, জাস্ট এই টাইম লাইন ড্র করে নিলাম, অঙ্ক শেষ। তাহলে করে নে, টাইম লাইন ড্র করে নে, সেকেন্ডের অ্যান্সারটা করাবো। টাইম লাইন ড্র কর, ঠিক আছে? টাইম লাইনটা ড্র করে নে। হ্যাঁ ঠিক আছে, মানে বুঝতে, নিজে বুঝতে পারলেই হলো, যেইভাবে কর নিজে বুঝতে পারলেই হলো, নিজে বুঝতে পারলেই হলো, নিজে বুঝতে পারলেই হলো, কোনো সমস্যা নেই, নিজে বুঝতে পারলেই হলো, নিজে বুঝতে পারলেই হলো। এটা কিছুই করলাম না। আমরা যখন লাস্টের থেকে যখন ফার্স্টে আসছি, এখানে পার্মানেন্ট ড্রয়িং কি আছে? ড্রয়িং জেনারেলি লেস হয়, তাহলে এখানে হয়ে যাবে প্লাস, আর অ্যাডিশনাল ক্যাপিটাল যোগ হয় তাহলে এটা হয়ে যাবে মাইনাস। তাহলে এটা বেরিয়ে গেল 11,20,000। হলো? হয়েছে সবার? টোকা হলে বলবি, টোকা হলে বলবি, আমি পরের অঙ্কটা বলবো। যার যার হয়ে গেছে সে পরেরটা ট্রাই কর, ভাব, পরেরটা ট্রাই কর, ভাব, পরেরটা ট্রাই কর, ভাব। কি বলেছে পরের পার্টটা? আগেরটা বলেছিল ফিক্সড মেথড, আর পরেরটা কি বলেছে? কি মেথড? মেথডের নাম কি? ফ্লাকচুয়েটিং। তা ফ্লাকচুয়েটিং ক্যাপিটালে ওখানে কি আসতো? ফ্লাকচুয়েটিং এ, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল ছিল এমন একটা মেথড যেখানে সব আইটেম আসতো, ওখানে রেগুলার ড্রয়িং, পার্মানেন্ট ড্রয়িং সব ওর মধ্যে আসে। কি বললাম বুঝতে পারলি? রেগুলারও আসে, পার্মানেন্টও আসে। তাহলে শুধুমাত্র রেগুলার ড্রয়িং কত ছিল বল? এখানে রেগুলার ড্রয়িং 1 লাখ টাকা। তাহলে কি করতে হবে বল?
11,20,000 ছিল, এখানে থেকে অ্যান্সার 12,20,000 দিয়েছে। বুঝতে পারলি কি হচ্ছে অ্যান্সারটা? আইডিয়া কর, মাথা কাটা, তারও বলছি। তোমার টোকা হয়নি, টুকে নে, আমি তারও বলছি। বুঝতে পেরেছিস এটা কি বলেছে? সেকেন্ড কোশ্চেনের অ্যান্সারটা বুঝতে পেরেছিস? বলছে তুমি ওপেনিং ক্যাপিটাল বের করো যদি ক্যাপিটালটা ফ্লাকচুয়েটিং হয়। তাহলে ফিক্সড আর ফ্লাকচুয়েটিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়? ফিক্সড ক্যাপিটাল মেথডে আমরা দুটো অ্যাকাউন্ট খুলি, একটা ক্যাপিটাল খুলি আর একটা কারেন্ট খুলি। তাহলে ক্যাপিটালে তো ওখানে রেগুলার ড্রয়িংস আসে না, তাই তো? কিন্তু ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল রেগুলার ড্রয়িংস আসে কি আসে না? রেগুলার ড্রয়িংস আসে। তার মানে এখানে ওই 1 লাখ টাকারই গল্প ছিল। তাহলে এখানে ধর আরেকটা 1 লাখ টাকা লিখে দে ড্রয়িংস। তাহলে কি হবে? ড্রয়িংস কি করেছিলাম? যোগ, এটাও যোগ হবে। তাহলে কি ছিল? 11,20,000 ছিল, 1 লাখ যোগ করলে কত হবে? 12,20,000 হচ্ছে। এটা দেখ, জাস্ট তোকে বললাম, বুঝতে পেরেছিস কি? প্রথম পার্টটা বুঝে গেছিস, কিন্তু সেকেন্ড পার্টটা বুঝেছিস কিনা দেখেন। কে তুই বুঝতে পারিস? বুঝিস না? বাদ দে, ছেড়ে দে। এই দেখ বুঝিয়ে দিচ্ছি, শোন। এই দেখ বুঝিস না, বুঝিয়ে দিচ্ছি, শোন। এই দেখ, হ্যাঁ, এবার দেখ কি বলছি না এখানটায়, ফিক্সড ফিক্সড মেথড। এখানে দুটো অ্যাকাউন্ট খুলতে হয়, একটা ক্যাপিটাল খুলতে হয় আর একটা কারেন্ট খুলতে হয়, ঠিক আছে? তো ক্যাপিটালে কি কি আসে এখানে? এটা ক্রেডিট সাইড, এটা ডেবিট সাইড। এখানে কি আসবে? প্রথমে ক্যাপিটালের ব্যালেন্সটা আসে, কত টাকা ক্যাপিটালের ব্যালেন্স ছিল লিখলাম। তারপর যদি পার্টনার যদি কোনো ফার্দার ক্যাপিটাল নিয়ে আসে সেটা আসবে, বাই ব্যাংক বলে ফার্দার, ঠিক আছে? যদি কোনো পার্টনার যদি টাকা তুলে নেয়, কোন টাকা? পার্মানেন্ট ড্রয়িং, পার্মানেন্ট ড্রয়িং। বুঝতে পারলি তো? কিন্তু কারেন্ট অ্যাকাউন্টে কি আসে? কারেন্ট অ্যাকাউন্টে বাকি সব আসে, বাকি সব। যেমন ধর এখানে একটা বলি, এখানে ড্রয়িং, তো এখানে লিখবো রেগুলার ড্রয়িং, এখানে আসে রেগুলার ড্রয়িং, এখানে আসবে আইওসি, এখানে আসবে তোর স্যালারি, এখানে আসবে কমিশন, এখানে আসবে শেয়ার অফ প্রফিট। বুঝতে পারছিস কি কি আসবে? এখানে আসবে আইওডি। তুই কিছু বুঝতে পারছিস কি বলতে চাইছি? ফিক্সড ক্যাপিটাল মেথড এটাই হয় নিয়ম। এই হচ্ছে ফিক্সড, ক্লাসে করেছিলাম বারবার করে। তার মানে তুই যখন ফার্স্ট কোশ্চেনটা করলি ওখানে ছিল রেগুলার ড্রয়িং। রেগুলার ড্রয়িং কি ফিক্সড ক্যাপিটালে আসে? কারেন্টে আসে। এবার দেখ ফ্লাকচুয়েটিংটা দেখ, এবার দেখ ফ্লাকচুয়েটিং। ফ্লাকচুয়েটিং এ যে ক্যাপিটাল থাকে না, এখানে কি থাকে? এখানে প্রথমে লিখি বাই ব্যালেন্স, মানে ওপেনিং ক্যাপিটালটা। তারপর কি থাকে? পার্টনার যদি ফার্দার ক্যাপিটাল নিয়ে আসে তাহলে এখানে লিখবো ফার্দার ক্যাপিটাল যেটা নিয়ে আসে। এখানে কি লিখি? পার্মানেন্ট ড্রয়িং, এখানে লিখি পার্মানেন্ট ড্রয়িং। তারপর এখানে লিখি রেগুলার ড্রয়িং, এখানে লিখি আইওডি, এখানে লিখি আইওসি, স্যালারি, কমিশন, শেয়ার অফ প্রফিট। এবার বুঝেছিস কি কি আসে? ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মানে সব চলে আসে। তার মানে এই যে এখানে তো ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল করতে বলেছে, তার মানে ওপেনিং ব্যালেন্সটা নেব, ফার্দার ক্যাপিটাল নেব, ঠিক, পার্মানেন্ট ড্রয়িংও নেব, রেগুলার ড্রয়িংও নেব। তার মানে বুঝতে পারছিস ব্যাপারটা কি বলতে চাইছে? এই তো ছিল, আর তো কিছু বলেনি। গল্প বুঝেছিস থেকে বললাম? এটাই তোকে বলতে চাইছি যে এখানে বলেছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটালে পার্মানেন্ট ড্রয়িংও আসে, রেগুলার ড্রয়িংও আসে, কিন্তু ফিক্সড ক্যাপিটালে শুধুমাত্র পার্মানেন্ট ড্রয়িং আসে। এটাই তোকে বলতে চাইছি, আর কিচ্ছু না। সিম্পল জিনিস, সিম্পল জিনিস। তাহলে কত হলো? এটা 12,20,000 হয়ে গেল। এবার বলেছে কি দেখ, বলছে আইওসি বের করো। বলছে আইওসি বের করো। আইওসি কত? 10% পার অ্যানাম। কোন মেথডে? ফিক্স ক্যাপিটাল মেথডে। তাহলে ফিক্স ক্যাপিটাল মেথডে তোর ক্যাপিটাল কত বেরিয়েছে? 11,20,000, তাই তো? তাহলে এখানে করে দিতে পারবি তুই, মানে তুই এটা তো অ্যান্সার করে দিতে পারবি। 10% বলে দিয়েছিল তোর, 10% পার অ্যানাম বলেছিল ফিক্স ক্যাপিটাল মেথডে, আর তুই করলি তো ফিক্স ক্যাপিটাল মেথডে। তাহলে কি কি ছিল বল ফিক্স ক্যাপিটাল মেথডে? এখানে ধর ফিক্স ক্যাপিটাল, তো আমি জায়গাটা মুছে দিই, সবার টোকা হয়ে গেছে, আমি মেনে নিলাম, ঠিক আছে? এই দেখ, বল আইওসি কত হবে? আইওসি কত হবে? এখানে কত ছিল বল শুরুতে? 11,20,000, হ্যাঁ কি না? শুরুতে 11,20,000 ছিল। তাহলে এই 11,20,000 খাটলো কতদিন? এতদিন। বল কত মাস হচ্ছে? 1/4 থেকে 1/5, মানে 1 মাস খাটলো। তারপর ও আরো
ও আরো 2 লাখ টাকা নিয়ে আসলো, ও আরো 2 লাখ টাকা নিয়ে আসলো, তাহলে কত হলো? 13 লাখ 20। 13 লাখ 20 কতদিন খাটলো? এতদিন। ক মাস খাটছে এখানে বল? 1 5 থেকে 1 9 ক মাস? 4 মাস। 4/12। তারপর কি করলো বল? 13 লাখ 20 থেকে 13 লাখ 20 থেকে ও কি করলো? 1 লাখ 20 তুলে নিল, তাহলে 13 লাখ 20 থেকে 1 লাখ 20 তুলে নিলে কত হচ্ছে? 12 লাখ। ক মাস? 1 9 থেকে 31 দিন। ক মাস আছে? 9 10 11 12 1 2 3 7 মাস। 7/12 কত পার্সেন্ট ছিল অঙ্কে বল? 10%। 10/100। 10/100 ঠিক আছে। 10/100 ইন্টু কত ছিল এটা? 11 লাখ 20। বল কি বুঝতে অসুবিধা আছে? ভালো করে দেখ, এরকমই তো চার্ট হচ্ছিল আমাদের, চার্ট তো এরকমই হচ্ছিল। শুরুতে ছিল 11 লাখ 20, ও আবার টাকা নিয়ে এসছে 1 5 21-এ, তাহলে 1 4 থেকে 1 5 ক মাস? 1 মাস। তাহলে এই 11 লাখ 20 ক মাস খাটলো? 1 মাস খাটলো। ও আরো 2 লাখ নিয়ে আসলো, কত হয়ে গেল? 13 লাখ 20। তাহলে এই 13 লাখ 20 কতদিন কাটলো? এই তারিখ থেকে এই তারিখ, ক মাস? 4 মাস। এরপর ও 1 লাখ 20 তুলে নিল, 13 লাখ 20 থেকে 1 লাখ 20 তুলে নিলে কত হচ্ছে? 12 লাখ। 12 লাখ ক মাস কাটলো? 1 9 থেকে 31 দিন, 7 মাস। ক্যালকুলেট করে যেটা বেরোবে সেটা হচ্ছে তোর অ্যান্সার। তো আশা করি বুঝতে পারলি। তোর যদি মনে হয়, তোদের যদি মনে হয় মানে পরে নাহলে বুঝতে অসুবিধা হতে পারে, তুই এই জায়গাটা টুকে রাখতে পারিস। ক্যালকুলেশন তো পরে করে নিতে পারি, ক্যালকুলেশন নিয়ে কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো প্রথম পার্টটা তো টুকেছিস, সেকেন্ড পার্টটা টুকে নি। 3 নম্বর লিখবি, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারে, 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারের পার্টটা টুকে নে। দেখ এবার দেখ, এটা বল, এইগুলো মুছে দিচ্ছি, এইগুলো দরকার নেই। দেখ এই কোশ্চেন অ্যান্সারটা বলে সোজা, একদম সোজা, এটা একদম সোজা, সত্যি বলছি এইগুলোর মধ্যে এক সবচেয়ে সোজা এটা আইওডি। আইওডি 12%। তা আইওডি কার উপর হয়? পার্মানেন্ট ড্রয়িংস নাকি রেগুলার ড্রয়িংস? রেগুলার ড্রয়িংস কত আছে বল কোশ্চেনে? রেগুলার ড্রয়িংস কত দেখতে পাচ্ছিস? 1 লাখ টাকা, তাই তো? 1 লাখ টাকা কত পার্সেন্ট? 12% পার অ্যানাম, মানে 12/100। ঠিক আছে। এবার টাকাটা কবে তুলেছে? টাকাটা সেপ্টেম্বরে তুলেছে। তা সেপ্টেম্বরে টাকা তুললে ক মাস ইন্টারেস্ট চার্জ হবে? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 7 মাস। 7/12 ব্যাস, 12 কেটে গেল, 1 লাখে 7%, 7,000 টাকা করে দিলাম এটা। হয়েছে? হয়েছে তো? এখানে 84 হয়ে গেছিল, তাই তো? 85 হয়ে গেছিল। 86 থেকে করাবো, ঠিক আছে? 86 থেকে, আজকে 86 থেকে করাবো। কি বলেছে দেখ এখানে, ভালো করে বুঝবো অঙ্কটা। এগুলো পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক, হ্যাঁ, খুব শর্টে শর্টে করবো পাস্ট অ্যাডজাস্টমেন্ট। ক্যাপিটাল অফ এ এন্ড বি, এ আর বির ক্যাপিটাল কত বলেছিল? 5 লাখ আর 4 লাখ। অ্যাজ পার রিটেন এগ্রিমেন্ট দে ওয়ার এন্টাইটেল টু ইন্টারেস্ট অন ক্যাপিটাল 12%। ভালো করে বুঝবি কিন্তু, খুব মনোযোগ সহকারে শুনবি এবং বুঝবি, ঠিক আছে? ওদের ক্যাপিটাল ছিল 5 লাখ আর 4 লাখ শুরুতে। ডিডে লেখা ছিল কি? ওদেরকে আইওসি দিতে হবে 12%, আর বাকি প্রফিটের টাকাটা 3:2 তে ভাগ করতে হবে। শুনলি তো? না শুনলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে, নাহলে কিন্তু মাঝখানে বুঝতে পারবি না। ভালো করে বুঝে নে। দুজন মিলে বিজনেস করছিল, ক্যাপিটাল ছিল কত? 5 লাখ আর 4 লাখ। ডিডে লেখা ছিল ওদেরকে আইওসি দেবে কত পার্সেন্ট? 12% আইওসি দেবে। আর বাকি টাকাটা, টোটাল যত প্রফিট হবে, আইওসি দেবে 12%, আর বাকি টাকাটা ওদের মধ্যে ওদেরকে রেশিওতে দিয়ে দেবে। রেশিও কত ছিল? 3:2 দিয়ে দেবে। এটা অরিজিনাল ডিডে এই কথাটা বলা ছিল। কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে? অ্যাকাউন্টেন্ট যখন প্রফিটটা ডিস্ট্রিবিউট করেছে তখন কি করেছে? ইন্টারেস্ট অন ক্যাপিটাল ওয়াজ প্রোভাইডেড। ইন্টারেস্ট অন ক্যাপিটালটা প্রোভাইড করেছে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়েছে 12%, বাট রিমেনিং প্রফিট ডিস্ট্রিবিউটেড ইকুয়ালি। তাহলে ভালো করে বোঝ কি বলেছে আইওসি। দেখ গল্পটা কি বলেছে, ডিডে কি বলা ছিল? ডিডে কি বলা ছিল? ডিডে বলা ছিল আইওসি কত পার্সেন্ট দেবে? 12% দিতে হবে। আর রেস্ট প্রফিট কত দেবে? কোন রেশিও বলেছিল বলতো কোশ্চেনে? দেখ তো বইয়ের দিকে দেখা।
3:2 এইটা দেবে বলেছিল, কিন্তু অ্যাকাউন্টেন্ট কি করেছে? আইওসি দিয়েছে 12%, আইওসি 12% দিয়েছে, ঠিক আছে। বাকিটা কি কোন রেশিওতে ভাগ করেছে? একটা কি বলেছিল? ইকুয়াল, মানে 1:1। তাহলে বল অ্যাকাউন্টেন্টের ভুল কোথায়? এটা তো মিলে গেল, কোনো ভুল নেই। আইওসি 12% দিতে হবে, আইওসি 12% দিয়েছে, কোনো ভুলই করেনি আইওসিতে। ভুলটা কোথায় করেছে? এই যে এখানটায় ভুল করেছে, রেস্টে ভুল করেছে, রেস্ট, বুঝতে পারলি ভুলটা কোথায় করেছে? বাস, এই হচ্ছে এমসিকিউ করার টেকনিক। আমি আগে ধরে ফেললাম, আমি পুরো অঙ্ক করবোই না, আমি শুধু এইটুকু পোর্শনটা করবো। ও ভুলটা কি করেছে? পার্টনার কারা কারা ছিল বলতে? এক্স ওয়াই নাকি এবি? এ বি, এখানে লিখলাম এ বি। এবার বল, তুই আমাকে বল, কোশ্চেন পড়ে বল প্রফিট কত টাকা দিয়েছিল। দেখ কোশ্চেনে, দেখ প্রফিট কত বলেছে, 1,20,000 টাকা প্রফিট বলেছে, তাই তো? 1,20,000 টাকা প্রফিট বলেছে, তাই তো? 1,20,000 টাকা প্রফিট বলেছে। এইবার দেখ 1,20,000 টাকা যদি প্রফিট বলে, 1,20,000 টাকা যদি প্রফিট বলে, আমি না এখানে আগে আইওসিটা দেখে নে, বল 1,20,000 টাকা যদি প্রফিট বলে, 5 লাখ টাকা আর 4 লাখ টাকা 12% করলে কত হয়? 5 লাখের 12% 60,000, আর 4 লাখের 12% 48,000। তা 60 আর 48 কত হয়? 1,08,000। তাহলে দেখ মেন সমস্যা রেস্টে টোটাল প্রফিট কত ছিল? প্রফিট ছিল 1,20,000 টাকা। এর মধ্যে আইওসি বাদ দেবো, আইওসি কত বের করলাম বল? 5 লাখ আর 4 লাখ 9 লাখ, 9 লাখের 12% 1,08,000, 1,08,000। তাহলে সমস্যা কত? 12,000 টাকা। মানে মেন সমস্যা এই 12,000 টাকা নিয়ে, বুঝতে পারলি তো? আর কোনো সমস্যা নেই। তাহলে 12,000 টাকা কি করা উচিত ছিল? 12,000 টা 3:2 তে কত হয়? 12,000 টাকা 3:2 করলে দেখতো ক্যালকুলেটর, আচ্ছা 12,000 টাকা 3:2 করলে কত হয়? 12,000 টাকার ডিভাইড বাই 5 ইন্টু 3, 7,200, 7,200 আর 4,800, ঠিক আছে। কিন্তু অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে কি বল? 6,000, 6,000, ঠিক আছে তো? 6,000, 6,000, এই তো। এটাতে বুঝতে পারলি ব্যাপারটা? বলে দিয়েছে তো কোশ্চেনে, ওখানে লেখা নেই না, কোশ্চেন লেখা নেই ওখানে, পরে আমি ইয়ে করেছি, কোশ্চেন লেখা নেই ওখানে, ঠিক করে নে, লিখে নে। এখানে লেখা ছিল না নেট প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার 1,20,000, লিখে নে নেট প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার 1,20,000, লিখে নে নেট প্রফিট আর্ন ডিউরিং। পেন দিয়ে লিখতে পারিস, তোরই তো বই, পেন দিয়ে লিখতে পারিস, কোনো সমস্যা নেই। নেট প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার 1,20,000, নেট প্রফিট আর্ন ডিউরিং দ্য ইয়ার 1,20,000, লিখেছিস তো? আচ্ছা যদি 1,20,000 লেখা থাকে তাহলে তো বুঝতে অসুবিধা আছে। কোশ্চেনটা কিভাবে করলাম, টেকনিকটা দেখ, টেকনিক এটা লিখেছি, লিখতে পারছি, এখানটা লেখা আছে তো? এই টেকনিকটা দেখ ভালো করে, দরকার হলে আরো একবার বুঝে নে কোশ্চেনটা কি বলেছে। কারণ তুই এমসিকিউ অ্যাকচুয়ালি এই অঙ্কটা যদি তো নন এমসিকিউ প্যাটার্ন হতো না, এই অঙ্কটা 3 নাম্বারে দিত, এই অঙ্কটা 3 নাম্বারে দিত, কিন্তু তো এমসিকিউ 1 নাম্বার দেবে। তাহলে 1 নাম্বারে যে তুই বেশি লিখতে পারবি না। তুই যখনই পাস্ট অ্যাডজাস্টমেন্টের অঙ্ক দেবে না, তুই আগে খুঁজবি ভুলটা কি, ভুল কোন জিনিসে ভুল হয়েছে। ডিডে বলা ছিল 12% আইওসি দিতে হবে, 12% আইওসি দিয়েছে, ভুল আছে 12%-এ। ভুল কি? বাকি প্রফিটটা 3:2 দিতে হবে, বাকি প্রফিটটা 1:1 এ দিয়েছে। তাহলে আমার তো প্রফিট জানতে হবে, প্রফিট কোশ্চেনে 1,20,000 বলে দিয়েছে। তাহলে 1,20,000 টাকা প্রফিটের মধ্যে কিছু তো আইওসি আছে। তা আইওসি কত আছে? আইওসি কত আছে দেখ, আইওসি কত আছে? 1,08,000। কি করে 1,08,000 বেরিয়ে গেল মনে পড়ছে তো? ওই 5 লাখ টাকা ক্যাপিটাল আর 4 লাখ টাকা ক্যাপিটাল, কত? 9 লাখ টাকা। 9 লাখের 12% কত হয়? 1,08,000। তাহলে 1,08,000 যদি ইন্টারেস্ট দিয়ে দিই, রইল কত? 12,000 টাকা। সমস্যা এই 12 নিয়ে, সমস্যা এই 12 নিয়ে, বাকি এটা যে বাকি প্রফিট 12 নিয়ে। তাহলে 12,000 টাকা কি করা উচিত ছিল? 12,000 টাকা 3:2 তে ভাগ করা উচিত ছিল, 3:2 তে ভাগ করা উচিত, মানে 7,200 আর 4,800, এটা করা উচিত ছিল। যেটা উচিত তাকে কি বলেছিলাম? ক্রেডিট বলেছিলাম না? যেটা উচিত তাকে ক্রেডিট। কিন্তু অ্যাকাউন্টেন্ট করে দিয়েছে 6,6, মানে ডেবিট করে দিয়েছে, ডেবিট করে দিয়ে 6,6। তাহলে বল জার্নাল কি হবে? বড় কে এখানে? ক্রেডিট বড় না ডেবিট বড় বল? তাহলে 1,200 ক্রেডিট আর এখানে 1,200 ডেবিট। তাহলে জার্নাল কি হচ্ছে বল? বি ক্যাপিটাল, বি অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট, বি অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট। দেখি আমাদের অ্যান্সারে কি বি অ্যাকাউন্ট ডেবিট টু এ অ্যাকাউন্ট করা আছে কিনা, ঠিক আছে তো? তাহলে তুই খাতায় লিখবি না বইয়ের মধ্যে লিখবি, লিখে নে। কিন্তু আমি বলবো তোর না, যেহেতু তোর পরীক্ষাটা খুবই কমন, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেবেই,
তুই যদি মনে হয় পরে বুঝতে অসুবিধা হবে, তুই পুরো পার্টটাও টুকে নিতে পারিস খাতায়, পুরো পার্টটা কারণ পরীক্ষায় দেবেই 5টা অ্যাডজাস্টমেন্ট, কিভাবে করলাম দেখে নে। দেখ এখন যে এই পাস্ট অ্যাডজাস্টমেন্টের যে অঙ্কটা আছে, এই অঙ্কটা আগের বছর পরীক্ষায় এসেছিল, লাস্ট ইয়ার এসেছিল পরীক্ষায়, ঠিক আছে, লাস্ট ইয়ার পরীক্ষায় এসেছিল তোর ওয়েস্ট বেঙ্গল বোর্ডে সেমিস্টার সিস্টেম যে প্রথমবার পরীক্ষা হলো। কি বলেছিল, তিনজন মিলে বিজনেস করছে এবিসি, ওদের রেশিও ছিল তোর কত বলতো 5:3:2, ঠিক আছে, ওদের রেশিও ছিল 5:3:2। মেথড বলেছে ফিক্স ক্যাপিটাল মেথড, ঠিক আছে, ক্যাপিটাল ছিল 3 লাখ 2 লাখ 1 লাখ। এবার বলেছে কি আইওসি মানে ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ইন্টারেস্ট অন ক্যাপিটাল তো কেইটি করি পার্টনারদের মধ্যে কেইট করি, বলছে 10% পার অ্যানাম ইনস্টিড অফ 8%, করা উচিত ছিল 8%, উচিত ছিল 8%, ওদের পার্টনারদের আইওসি দেওয়া উচিত ছিল 8%, কিন্তু অ্যাকাউন্টেন্ট 8% দিয়ে দিই, তাহলে কি করেছে, ভুলটা কি করেছে, ও ভুল কি করেছে বল, দিতে হবে ও দিয়েছে, দিতে হবে 8 দিয়েছে 10, তাহলে কত বেশি দিয়েছে, 2 বেশি দিয়েছে, তা 2 যদি বেশি দিয়ে দেয় তো 2 কমিয়ে দে, তাহলে তো মিটে গেল, 2 কমিয়ে দে, 2 কমিয়ে দে, তাহলে ঠিক করবি কি, ঠিকটা কি হবে স্যার 2 কমিয়ে দিন, 2 কমিয়ে দিন, তাহলে বল ক্যাপিটাল কত ছিল এর 3 লাখ, 3 লাখের 2% কত 6,000 টাকা, ঠিক আছে, 6,000 টাকা ক্যাপিটাল কমাতে গেলে ডেবিট করতে হয়, দেখ 6,000 টাকা ডেবিট হয়ে গেল, তারপর 2 লাখের 2% 4,000 টাকা ডেবিট হয়ে গেল, আবার 1 লাখের 2% 2,000 টাকা ডেবিট হয়ে গেল, ঠিক আছে, তো অ্যাকাউন্টেন্ট যে ভুলটা করেছে সেটা ঠিক করলাম। এবার টোটাল কত ছিল, টোটাল অ্যামাউন্ট কত ছিল 12,000 টাকা, অ্যাকাউন্টেন্ট এই 12,000 টাকা কি করেছিল জানিস, পিএসআর এ ভাগ করে দিয়েছে, পিএসআর প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল 5:3:2, এই 12,000 টাকাটা 5:3:2 তে ভাগ করেছে, মানে 6,000 3,600 2,400, বুঝতে পারলি। এবার কি হচ্ছে দেখ 6 তো মিলে গেল, এখানে 4 ডেবিট, এখানে 3,600 ক্রেডিট, তাহলে বড়কে ডেবিট বড় 400 ডেবিট, এখানে 2 ডেবিট 2,400 ক্রেডিট, বড়কে ক্রেডিট বড়, তাহলে কি হবে 400 ক্রেডিট, ঠিক আছে, তাহলে জার্নাল কি হচ্ছে বল, ডেবিট ক্রেডিট 400 ডেবিট 400 ক্রেডিট, মানে 20 বি অ্যাকাউন্ট ডেবিট সি অ্যাকাউন্ট ক্রেডিট। প্রশ্ন হলো এখানে কারেন্ট অ্যাকাউন্ট কেন আসলো, এখানেও আবার টুইস্ট করে দিয়েছিল, কারেন্ট অ্যাকাউন্ট কেন আসলো, কারণ অঙ্কে ফিক্সড ক্যাপিটাল মেথড বলেছিল, আর ফিক্সড ক্যাপিটাল মেথড বলে কারেন্ট অ্যাকাউন্ট আসে, দুটো অপশন ছিল, একটাই লেখা ছিল 20 ক্যাপিটাল টু সিস ক্যাপিটাল, আবার ছিল 20 কারেন্ট টু সিস কারেন্ট, বুঝতে পারলি ব্যাপারটা, কোন পোর্শনটা, এটা মাইনাস করে, এটা মাইনাস করে বেরোলো, ঠিক আছে তো, বুঝতে পারলি তো। এখানে তোর আইওসি, আইওসি দেওয়ার কথা ছিল কত বল, বল বল 8%, এটা রাইট, এটা উচিত ছিল, তুই আইওসি দিয়েছিস কত পার্সেন্ট 10%, এটা ভুল, তাহলে ব্যাপারটা কি, এখানে মেন ভুলটা কি, ভুল 2% এর ভুল, অ্যাকাউন্টেন্ট ভুল করে 2% বেশি দিয়ে দিয়েছে, তাহলে তোর কি করলে ঠিক হয়ে যাবে, 2% কমিয়ে দে, তাহলে এটা ঠিক হয়ে যাবে, আর তো কিছু করতে হবে না, কমিয়ে দিলেই ঠিক হয়ে যাবে, 2% কমিয়ে দিলেই ঠিক হয়ে যাবে। তাহলে তোর এর ক্যাপিটাল কত ছিল বল, এর ক্যাপিটাল, এর ক্যাপিটাল কত ছিল দেখ, এর ক্যাপিটাল, এর ক্যাপিটাল 3 লাখ, 3 লাখে 2% 6,000, 6,000 কমাবো, ঠিক এটাই তো ঠিক, 6,000 কমাতে হবে, 6,000 কমালাম, ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়, তাই ডেবিট লিখলাম। আচ্ছা, বির ক্যাপিটাল 2 লাখ, 2 লাখের 2% 4,000 ডেবিট, সির ক্যাপিটাল 1 লাখ, 1 লাখের 2% 2,000 টাকা ডেবিট হয়ে গেল, তাহলে এটাই তো করা উচিত, কিন্তু অ্যাকাউন্টেন্টের টোটাল অ্যামাউন্ট কত 12,000 টাকা, এই 12,000 টাকা অ্যাকাউন্টেন্ট কি করেছে জানিস, প্রফিট শেয়ারিং রেশিওতে বেটে দিয়েছে, প্রফিট শেয়ারিং রেশিওতে বেটে দিয়েছে, তাহলে প্রফিট শেয়ারিং রেশিও কত ছিল 5:3:2, এই রেশিওতে দিয়ে দিয়েছে মানে ওদের ক্যাপিটাল বেড়ে গেছে, দিয়ে দিয়েছে মানে ওদের ক্যাপিটাল বেড়ে গেছে, ঠিক আছে তো। এবার তুই রেকটিফাই কর, দুটো দুটো মিলে গেল, কিছু করতে হবে না, 4,000 ডেবিট 3,600 ক্রেডিট, ঠিক আছে, 4,000 টাকা ডেবিট, ঠিক আছে তো, আর এখানে কি 3,600 ক্রেডিট, তাহলে অ্যাডজাস্টমেন্ট কি হবে 400 ডেবিট, 2,000 ডেবিট 2,400 ক্রেডিট, অ্যাডজাস্টমেন্ট কি হবে 400 ক্রেডিট, জার্নাল কি হচ্ছে, জার্নাল হচ্ছে 20 কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সিস কারেন্ট অ্যাকাউন্ট, 20 কারেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু সিস কারেন্ট অ্যাকাউন্ট। তো এই টাইপের অঙ্ক আমি করবো, এরপরে আছে কোনটা, এই 3,600 এগুলো কি করে বেরোলো, এই যে 5-3-2, এই 12,000 টাকাকে 5-3-2 ভাগ করেছে, বুঝতে পারলি ব্যাপারটা, এই ছিল অঙ্কটা।
দেখ 88 এর অঙ্কটা কি বলেছে দেখ, বলেছে দুজন মিলে বিজনেস করছে, একটা ছিল রাম, একজন ছিল তোর রাম, একজন ছিল রাম আর একজন ছিল মোহন। ক্যাপিটাল বলে দিয়েছে, কারেন্ট বলে ড্রয়িং সব বলে দিয়েছে। ইন্টারেস্ট এগ্রিমেন্টে বলেছিল কি কি দেবে, আইওসি দেবে, আইওডি দেবে, আর বাকি টাকা পিএসআর এ ভাগ করবে। নেট প্রফিট বলেছিল 3 লাখ টাকা, ঠিক আছে, and it was distributed among the partner in profit sharing ratio without providing intention capital, intention drawings। লাইনের মানে বুঝবি, লাইনের মানে বুঝবি। কোশ্চেনটা কি বলেছে দেখ, কোশ্চেনটা কি বলেছে তোকে ভালো করে বলি, আমি একটু ওকে লিখে লিখে দেখাই এই জায়গাটা কি ছিল, কোশ্চেনটা কি বলতে চেয়েছে বল। বই আছে, বই দেখে দেখে আমাকে বল, বই দেখে দেখে আমাকে বল, বই দেখে দেখে আমাকে বল। পার্টনারদের নাম কি কি ছিল বল, বল বল পার্টনার। হ্যাঁ হ্যাঁ, আর মোহন, তাই তো, একজন ছিল রাম, একজন ছিল মোহন। ডিডে কি বলা ছিল, ডিডে বল, ডিডে কি বলা ছিল, ডিডে কি বলা ছিল, আইওসি কত পার্সেন্ট দেবে, 10%, আইওডি কত দেবে, 8% পিএ ছিল, আর বাকি টাকাটা পিএসআর কত ছিল, পিএসআর বল বল, 2:3 তে ভাগ করবো, ঠিক আছে তো। হ্যাঁ হ্যাঁ, ও আইওসি ও তো জানি, ওটা বলবো না, ওটা করবো, ঠিক আছে। এই তো বলেছিল কোশ্চেন। এবার অ্যাকাউন্টেন্ট ভুলটা কি করেছে দেখ, অ্যাকাউন্টেন্টের ভুলটা দেখ, এটা তো দিতে হবে। অ্যাকাউন্টেন্ট ভুল করেছে, বলছে পুরো টাকাটা ভাগ করে দিয়েছে, বলছে পুরো 3 লাখ টাকা ভাগ করে দিয়েছে। কোথায় বল, এই পুরো 3 লাখ টাকা ইট ওয়াজ ডিস্ট্রিবিউটেড অ্যামং দ্য পার্টনার ইন দেয়ার প্রফিট শেয়ারিং রেশিও। দেখ দেখ ভালো করে বুঝবি কিন্তু। এবার আমাদের যে অঙ্কটা করতে হবে দেখ, এখানে করছি রাম আর মোহন, হ্যাঁ দেখ, রাম আর মোহন, রাম আর মোহন, তাহলে কি বলছে, পাওয়া উচিত ছিল কি, কারেক্টলি ভাব, কারেক্টলি, ঠিক আছে তো। 10%, 10% আইওসি 10%, বলতো ক্যাপিটাল কত ছিল অঙ্কে, ক্যাপিটাল বল, ক্যাপিটাল কত ছিল অঙ্কে, 6 লাখ আর 4 লাখ, মানে 60,000 আর 40,000, 60,000 আর 40,000 এটা পাওয়া উচিত। পাওয়া উচিত মানে কি, কি হয় এটা প্লাস হয়, প্লাস বা ক্রেডিট বলতে পারিস, প্লাস বা ক্রেডিট, প্লাস বা ক্রেডিট, ঠিক আছে তো। আর আইওডি, কোশ্চেনটা একটু ঘুরিয়ে দিয়েছি, আইওডি, আইওডিটা কি হবে বল, আইওডি হলে কি হয়, ওদের ক্যাপিটাল বাড়ে না কমে, আইওডিতে কমে, তাহলে এটা মাইনাস হবে, মাইনাস হবে কত বল, কত কত ছিল, কত কত ছিল, 8%। ড্রয়িং কত ছিল অঙ্কে, ড্রয়িং, ড্রয়িং ছিল 80,000, 80,000-এর উপর 8%, মানে তুই 80,000-এর উপর 4%ই করে দে না। বল কেন 4% বললাম, কেন 4% বললাম, কারণ টাকাটা কবে তুলেছে কিছু বলেনি, তাহলে কি হয় 6 মাস, তাহলে 8%-এ 6 মাস করলে কত হয়, 4% হয়, ঠিক আছে। 80,000-এর 4% 3,200, আর ওটা 2,000, 3,200 আর 2,000, 3,200 আর 2,000, ঠিক আছে। এই হলো, এটা করা উচিত ছিল, দেখ কত হচ্ছে, এটা অরিজিনালি পাওয়া উচিত ওদের, ঠিক আছে তো। আর বাকি প্রফিট, রিমেনিং প্রফিট না, রিমেনিং প্রফিট করতে হবে, রেস্ট। প্রফিট কত বলেছিল অঙ্কে, অঙ্কে প্রফিটের অ্যামাউন্টটা কত বলেছিল, প্রফিটের অ্যামাউন্ট কত বলেছিল দেখ অঙ্কে, 3 লাখ টাকা প্রফিট বলেছিল, কত 3 লাখ টাকা। আমি এখানে ছোট করে রাফ করি, প্রফিট ছিল 3 লাখ টাকা, ঠিক আছে। আইওডি কত, আইওডি কত, 3,200 আর 2,000, মানে কত হচ্ছে 5,200। তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িং হলে প্রফিট বাড়ে না কমে, মনে আছে, ইন্টারেস্ট অন ড্রয়িং হলে প্রফিট বাড়ে, প্রফিট বাড়ে 5,200। এবার কে কে বুঝিস নি এটা পারলো, তোরা যখন পিএল অ্যাপ্রো করতে ইন্টারেস্ট অন ড্রয়িং কোন দিক লিখতি, ডেবিটে লিখতি না ক্রেডিটে লিখতি, ক্রেডিটে, তাহলে নেট প্রফিটও ক্রেডিটে, তাহলে দুটো যোগই হচ্ছে। আর আইওসি কি হতো, ডেবিটে লিখতাম, তাই মাইনাস হবে, মাইনাস কত হবে 1 লাখ টাকা, তাহলে কত হচ্ছে 3 লাখ থেকে 1 লাখ বাদে 2 লাখ, 2,05,200 টাকা, কত হচ্ছে 2,05,200 টাকা। এই টাকাটা ভাগ করবো, এই 2,05,200 ভাগ করবো পার্টনারদের মধ্যে কোন রেশিওতে, রেশিও কি ছিল অঙ্কে শুরুতে, এই দেখ রেশিও কত ছিল, লিখিনি নাকি, 2:3, এটা 2:3 তে ভাগ করবো, 2,05,200টা 2:3 তে ভাগ করবো,
82,080 2,05,200 ডিভাইড বাই 5 ইন্টু 3 কত হচ্ছে 1,23,120। যোগ বিয়োগ করবে, এটা পাওয়া উচিত রাম আর মোহনে। কত হচ্ছে 60,000 যোগ 82,080 মাইনাস 3,200 কত হচ্ছে 1,38,880। আর ওর 40 থেকে 2 বাদ দিলে 38, তাহলে 1,23,120 যোগ 38,000 কত হচ্ছে 1,61,120। এই টাকাটা পাওয়া উচিত, রাম আর মোহন এই টাকাটা পাওয়া উচিত, কিন্তু অরিজিনালি পাচ্ছে কোথাও। অ্যাকাউন্টেন্ট ভুল কি করেছে, রংলি দেখ, ভুল করে কি করেছে অ্যাকাউন্টেন্ট, পুরো টাকাটা, পুরো প্রফিট, প্রফিট কত ছিল বলো অঙ্কে, প্রফিট পুরো প্রফিট কত ছিল অঙ্কে দেখতো, প্রফিট কত ছিল দেখতো অঙ্কে, প্রফিট 3 লাখ। অ্যাকাউন্টেন্ট পুরো 3 লাখ টাকাটা কোন রেশিওতে ভাগ করে, 2:3 তে। তাহলে 3 লাখকে 2:3 করলে 3 লাখ ভাগ 5 60,000, 60,000 ইন্টু 3 1,80,000, 1,80,000 আর 1,20,000 এই তো ভাগ করে দিয়েছি। ঠিক আছে, তাহলে বল তোর এই টাকাটা পাওয়ার কথা, এটা পাওয়ার কথা, এই টাকাও তোর পাওয়ার কথা, ঠিক আছে, কিন্তু তুই নিয়ে নিস কত 1,80,000, বেশি নিয়েছিস না কম নিয়েছিস, বেশি নিয়েছিস, তাহলে এখন কমাতে হবে। 1,80,000 থেকে 1,38,880 বাদ দেবো, কত হচ্ছে 41,120। তাহলে তোর নেওয়ার কথা এই টাকা তুই নিয়েছিস, এটা বেশি নিয়েছিস না কম নিয়েছিস, বেশি নিয়ে কমাতে হবে, তাহলে কমাতে হবে, ক্যাপিটালকে কমাতে গেলে ডেবিট করতে হয়। আর ওটা কর, 1,61,120 মাইনাস 1,20,000 কত হচ্ছে, এটা ক্রেডিট হবে 41,120। জিনিসটা কি মাথায় ঢুকলো, এটা এটা কিন্তু অনেক, আমি কিন্তু এটা কিন্তু স্টেপ জাম্প করিনি, এটা আমি তোকে ভেঙে 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 দেখালাম। আবার বলে দিই তোকে অ্যান্সারটা আমি দেখাচ্ছি, আমি তার আগে একবার অ্যান্সারটা চেক করে নিই, অ্যান্সারটা একবার চেক করে নিই, অ্যান্সারটা একবার চেক করে নিই, কোথায় আছে এখানে 18,400 দিয়েছে কেন, মোহনস ক্যাপিটাল আর রামস ক্যাপিটাল 18, দেখছি পরে কি দিয়েছে। যাই হোক এটা দেখে নে, এখানটায় দেখে নে তোর আইওসি, আইওসি কত ছিল 60,000 আর 40,000, কেননা ওদের ডিডে কি বলা হয়েছে, ডিডে বলা হয়েছে আইওসি পাওয়ার কথা কত, আইওসি কত পার্সেন্ট পাওয়ার কথা ছিল, দেখ আইওসি কত পার্সেন্ট পাওয়ার কথা ছিল, ডিডে কি বলে 10% পাওয়ার কথা, 6 লাখ আর 4 লাখ, 6 লাখের 10% 60,000 আর 4 লাখের 10% 40,000, এই টাকাটা তোর পাওয়ার কথা আইওসি। ঠিক আছে, এই টাকাটা তোর পাওয়ার কথা 6 লাখ আর 4 লাখ, এই টাকাটা পাওয়ার কথা। কিন্তু আর আইওডি কত, আইওডি কত পার্সেন্ট বলেছিল এখানে, আইওডি 8%, তার মানে এখানে কত হচ্ছে 80,000, 80,000-এর 4%, একবারে 4% করে 3,200 আর এটা 2,000, তাহলে তোর এটা হচ্ছে তোর মাইনাস হচ্ছে। ঠিক আছে, তাহলে বাকি যে প্রফিটটা রইলো, বাকি প্রফিটটা ওদের ওদের 2:3 তে ভাগ করে দেবো, এটা পাওয়ার কথা, রামের এই টাকা পাওয়ার কথা, মোহনের এই টাকাটা পাওয়ার কথা। অ্যাকাউন্টেন্ট তা না করে কি করেছে, অ্যাকাউন্টেন্ট পুরো টাকাটা, পুরো 3 লাখ টাকাটা, ঠিক আছে, ওদেরকে 3:2 ভাগ করে দিয়েছে। তাহলে তোর পাওয়ার কথা এই টাকাটা তুই তুলে নিয়েছিস, এই টাকাটা কি করতে হবে, এই হচ্ছে এমপি। তাহলে রাম অ্যাকাউন্ট ডেবিট টু মোহন অ্যাকাউন্ট, রাম ডেবিট টু মোহন, রাম ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট টু মোহন ক্যাপিটাল অ্যাকাউন্ট। দেখ 95 এরটা করে দিচ্ছি, এখানেই করে দিচ্ছি অঙ্কটা, এখানে বলছে তোকে আইওডি বের করতে বলেছে, আইওডি, তোকে আইওডি বের করতে বলেছে 6% পার অ্যানাম বলেছে, তাহলে আইওডি কার করতে বলেছে, এখানে থেকে আমি অ্যান্সার করেছি রাম, রামের করেছি রাম, তাহলে রামের অ্যান্সারটা কত হবে, রাম বল আইওডি কার উপর হয়, রেগুলার ড্রয়িংস এর উপর হয় নাকি পার্মানেন্ট ড্রয়িংস এর উপর হয়, রেগুলার, তাহলে রেগুলার ড্রয়িংস 5 লাখ, 6% পার অ্যানাম। এবার কবে টাকা তোলে কিছু বলেনি, কিছু না বললে কত হয় 6/12, তাহলে কর 5 লাখের 6% 30,000, 30,000 হাফ করলে 15,000, অ্যান্সার মিলে গেল। ঠিক আছে, এটা হয়ে গেল অ্যান্সার 95 অ্যান্সার, বইতে লিখে রাখ 15,000 টাকা হবে অ্যান্সার, বইতে লিখে রাখ 15,000 টাকা হবে অ্যান্সার, বইতে লিখে রাখ 15,000 টাকা হবে অ্যান্সার। 96, 96 কি বলেছে, রাম 3,60,000 টাকা তুলেছে এবং টাকাটা তুলেছে কবে, উইথড্রন ইকুয়ালি, ঠিক আছে, এট দ্য বিগিনিং অফ এভরি মান্থ, প্রতি মাসের শুরুতে, শিখিয়েছি শিখিয়েছি 3,60,000 টাকা 12%, আর প্রতি মাসের শুরুতে তুললে কি হয় 6.5/12, 6.5/12 করে দেখবো, দেখ করে দেখবো এটা বেরোচ্ছে কিনা অ্যান্সার।
এই দেখ 12 কেটে গেল, দুটো শূন্য কেটে গেল, মানে 3600 ইন্টু 6.5, 23400 মিলে গেছে অ্যান্সার। ঠিক আছে, 96 এর অ্যান্সারটাও মিলে গেল, দেখে নে 96। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বল 96 এর অ্যান্সারটাও মিলিয়ে দিলাম 23,400। 96 এর অ্যান্সারটা মিলিয়ে দিলাম 23,400। ঠিক আছে, 96 হয়ে গেলে আমরা 97 চলে যাই। 97 অঙ্ক দেখ, 97 কি বলেছে দেখ, রামু কাকার অঙ্ক দিয়েছে, রামু কাকা নাকি? ও এই অঙ্কটা বাড়িতে করে আনবি। এই অঙ্ক এইমাত্র করলাম, যে বললাম না আগের বছর পরীক্ষা দিয়েছিল, একদম সেম অঙ্ক দেখ, এবছর পরীক্ষা দিয়ে দিতে পারে এই অঙ্কটা। কারণ কি, আগের বছর ইন্টারেস্ট ক্যাপিটাল বলেছিল, ঠিক আছে, আর এখানে ইন্টারেস্ট ড্রয়িংস তুলেছে, উল্টো কোশ্চেন। ঠিক আছে, তো তো দেখ 97 এর অঙ্কটা, এটা বাড়িতে করবি, এটা হোমওয়ার্ক দিচ্ছি, এটা এখন না, বাড়িতে করবি, পরের দিন আমি চেক করে দেবো অঙ্কগুলো। বলছে কি দেখ, ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ 10% পার অ্যানাম ইনস্টিড অফ 15%। 15% এর পরিবর্তে 10% ইন্টারেস্ট অন ড্রয়িংস। ওখানে কি ছিল 8 আর 10, এখানে 15 আর 10, একই অঙ্ক, পুরো সেম অঙ্ক, শুধু ইন্টারেস্ট অন ক্যাপিটাল যা ছিল, যে কনসেপ্ট ছিল, এখানে কনসেপ্টটা উল্টো কনসেপ্ট হয়, কারণ ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেই দিক হতো ড্রয়িংস অপোজিট সাইডে হয়। ঠিক আছে, অঙ্কটা করে আমাকে পরের দিন দেখাবি। ঠিক আছে, অঙ্কটা করে আমাকে পরের ক্লাসে দেখাবি। এবার হচ্ছে আর কোনো অঙ্ক নেই এখন, এরপরে আজকে যে কটা করাবো অঙ্ক নেই। ঠিক আছে, সব থিওরি, সব থিওরি, সব থিওরি। প্রথম কোশ্চেনের অ্যান্সার বলতে হবে তোকে, প্রথম কোশ্চেন অ্যান্সার বলতে হয় পার্টনারশিপ ইজ ডিফাইন্ড, এটা তো জানিস, এটা বলার কিছু নেই। কি বললি অ্যান্সার, কি বললি? সি, অবশ্যই সি। ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 সেকশন 4 এ বলা আছে, সেকশন 4 এই কথাটা বলা আছে। তারপরের কোশ্চেনটা দেখ, তারপরের কোশ্চেনটা দেখ, 99 এর কোশ্চেনটা পড়, 99, 99 এর কোশ্চেন অ্যান্সারটা পড়, কি বলেছে? অ্যাজ পার সেকশন 4 অফ ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্টের, কি বল, আগে পরে আছে, বুঝিস তো, আগে পরে আছে কোশ্চেনটা। ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 অ্যাজ পার সেকশন 4, সেকশন 4 এ কি বলেছে? পার্টনারশিপ ইজ দ্য রিলেশন, পার্টনারশিপ একটা সম্পর্ক তৈরি করে কাদের মধ্যে? বিটুইন পার্সন, পার্সনের সম্পর্ক তৈরি করে। হু হ্যাভ এগ্রিড টু শেয়ার, হু হ্যাভ এগ্রিড টু শেয়ার দ্য প্রফিটস অফ আ বিজনেস, বিজনেসের যে প্রফিট বলছে, ক্যারেড অন বাই অল, অর, অর বলেছিলাম প্রথম দিনই তো এই পয়েন্টটা বলেছিলাম, বল আমি ডি পয়েন্ট তো নিচে লেখা আছে, তুই এই তিনটের মধ্যে অ্যান্সার আসছে, বল তিনটের মধ্যে অ্যান্সার আসছে, বল সি, তাই তো? সি বললি, কি বললি, কি বললি তুই, কি অ্যান্সার বললি এখানে? সি বললি, সি লেখা আছে এনি টু অফ দেম অ্যাক্টিং ফর অল। কি বলেছিলাম আগের দিন? বলেছিলাম এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, এনি অফ দেম বলেছিলাম আগের দিন বুঝিয়েছিলাম, এনি অফ দেম, এনি অফ দেম বলেছিলাম, এনি অফ দেম। বলেছে কি পার্টনারশিপ একটা রিলেশন তৈরি করে পার্সনের মধ্যে, মানে যারা যারা বিজনেস করে তার মধ্যে একটা সম্পর্ক তৈরি করে। হু হ্যাভ এগ্রিড টু শেয়ার প্রফিটস অফ আ বিজনেস, প্রফিটটা ভাগ বাটোয়ারা করবে। ক্যারেড অন বাই অল, প্রত্যেকে, অর এনি অফ দেম অ্যাক্টিং ফর অল, এনি অফ দেম যে কেউ হতে পারে, যে কেউ, যে কেউ, যে কেউ, এনি অফ দেম মানে যে কেউ, অ্যাক্টিং ফর অল, এটা হবে কারেক্ট অ্যান্সার, এনি অফ দেম অ্যাক্টিং ফর অল। ঠিক আছে, 99 হলো। এবার তোরা 100 নম্বর কোশ্চেনে চলে আয়, 100 নম্বর কোশ্চেনে দেখ, বল কি বলে যে পার্টনারশিপ ইজ আ সেপারেট লিগাল এন্টিটি, মানে পার্টনারশিপের একটা পৃথক আইনগত সত্তা আছে, ঠিক আছে, সেপারেট লিগাল এন্টিটি, ফর্ম ইটস পার্টনার ফর লিগাল পারপাস অনলি, অ্যাকাউন্টিং পারপাস অনলি। ঠিক আছে, এটা দেখ, এটার অ্যান্সারটা কি হবে? লিগাল পারপাস অনলি, অ্যাকাউন্টিং পারপাস অনলি, লিগাল এন্ড অ্যাকাউন্টিং পারপাস, নান অফ দ্য অ্যাবাভ। তো বলতে চাইছে কি এখানে, পার্টনারশিপ হচ্ছে একটা সেপারেট লিগাল এন্টিটি, ফর্ম ইটস পার্টনার, পার্টনারদের থেকে টোটালি আলাদা, অ্যাকাউন্টিং পারপাসে, অ্যাকাউন্টিং পারপাসে, ঠিক আছে, অ্যাকাউন্টিং পারপাস, অ্যাকাউন্টিং পারপাসে টোটালি আলাদা। এবারে 101 নম্বর কোশ্চেনটা পড়, 101 নম্বর কোশ্চেনটা পড়, কি বলেছে 101 নম্বর কোশ্চেনটা কি বলেছে? বলছে কি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট, এটা এটা কোথা থেকে দিয়েছিস কোশ্চেনটা? এটা তো সিএলপিএ থেকে দিয়েছে টোটালি।
এই দেখ সিএলপি তে ছিল না ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট ফার্স্ট চ্যাপ্টার, ভারতীয় চুক্তি আইন 1872, ওখান থেকে দিয়েছে প্রত্যেক পার্সন এক্সেপ্ট মাইনর, ঠিক আছে, মাইনর, তারপর পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, ঠিক আছে, আর পার্সন অফ ডিসকোয়ালিফাইড বাই ল। তো এটা হবে অ্যান্সার। বলছে কি এভরি পার্সন এক্সেপ্ট ড্যাশ ক্যান বি অ্যাডমিটেড টু দ্য পার্টনার। এটা না ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট হবে না, এটা ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট হবে, ঠিক আছে। এটা ভুল, প্রিন্টটা ভুল হয়ে গেছে, বুঝিস তো, লেখাটা ভুল হয়েছে। এটা ইন্ডিয়ান কন্ট্রাক্ট অ্যাক্ট কেন দেবে এখানে, এটা পার্টনারশিপ অ্যাক্ট হবে, ঠিক আছে, এটা পার্টনারশিপ অ্যাক্ট হবে, ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932। তো বলছে অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট প্রতিটা পার্সন এক্সেপ্ট, মানে সবাই বিজনেস করতে পারে, পার্টনারশিপ হবে, সবাই অংশগ্রহণ করতে পারবে, কারা পারবে না, মাইনর পারবে না। পার্সন অফ আনসাউন্ড মাইন্ড, বুঝিস আনসাউন্ড মাইন্ড কাকে বলে, আনসাউন্ড মাইন্ড কাকে বলে, হ্যাঁ হ্যাঁ বল, ল পড়েছিস তো। আনসাউন্ড মানে পাগলা, ঠিক আছে, পাগলা থাকে না তো, পাগল টাইপের, ঠিক আছে, যে নর্মাল পার্সনের মতন বিহেভ করে না, অ্যাবনর্মালি বিহেভ করে। যেমন ওই সিনেমা দেখেছিলি না কোই মিল গয়া সিনেমায় ঋত্বিক রোশনের যে রোলটা ছিল, গাজনি সিনেমায় আমির খানের যে রোলটা ছিল, ঠিক আছে। তো তো এই যে এরা হচ্ছে কি বলতো আনসাউন্ড মাইন্ড, এদেরকে বলে আনসাউন্ড মাইন্ড, ঠিক আছে, এরা পাগলা টাইপের, বুঝতে পারলি তো, এরা বিজনেস করতে পারবে না। আচ্ছা, পার্সন অফ ডিসকোয়ালিফাইড, এমন কোন পার্সন ল যাকে ডিসকোয়ালিফাই করে দিয়েছে, এরা কিন্তু পার্টনারশিপ বিজনেসে অংশগ্রহণ করতে পারবে না। বোঝা গেল কি বললাম, এটা তো জেনে রাখা দরকার। আমি আগের দিন পড়াচ্ছিলাম তোদের বইয়ের এমসিকিউ এই পয়েন্টটা ছিল, এটা পড়তে হবে। নেক্সট 102 নম্বর কোশ্চেন, 102 নম্বর কোশ্চেন, এই কোশ্চেনের অ্যান্সারটা কে দিতে পারবে, এটা আমার খুব জরুরি জানা। এই কোশ্চেন অ্যান্সারটা দেখ, কিছু নেই, পড়লে ভাবলে বুঝতে পারবি, এটা পড়লেই বুঝতে পারবি। ওই পার্টনারশিপ বিজনেসে কতজন পার্টনার থাকে বলেছিলাম না, মিনিমাম কজন পার্টনার থাকে, দুজন, ম্যাক্সিমাম কতজন থাকে, কি এরকম কি 50 জন, ম্যাক্সিমাম 50 জন বলেছিলাম না। পার্টনারশিপ বিজনেস মিনিমাম দুজন থাকে, ম্যাক্সিমাম 50 জন থাকে। কিন্তু কোম্পানি আইন কত বলেছে জানিস তো, কোম্পানি আইন বলেছে 100 জন, কোম্পানি আইনে বলা আছে 100 জন থাকে, কিন্তু অরিজিনালি 50 জন থাকে। কিন্তু যদি পরীক্ষায় কোশ্চেন লিখে দেয় কোম্পানি আইনে কতজন থাকে পার্টনারশিপে, ম্যাক্সিমাম 100 জন, মিনিমামের কথা ওরা কিছু লেখেনি, ওরা ম্যাক্সিমাম, মিনিমাম তো ওই দুজনই হবে পার্টনারশিপ বিজনেস। এবার কোশ্চেনটা পর, বলছে দ্য কোম্পানি অ্যাক্ট The Company Act 2013 সেকশন 464 empower মানে পাওয়ার দিচ্ছে, empower the dash to prescribe number of partners in a firm subject to maximum, ঠিক আছে, নাম্বার অফ পার্টনার্স। এখানে কি বলেছে, কোম্পানি আইন বলে দিয়েছে, দেখ কোম্পানি আইন বলেছে এখানে, কিন্তু কোম্পানি আইন কত বললাম বল, কোম্পানি আইন 100, কোম্পানি আইন কত বললাম 100। তাহলে এখানে কোন অপশনটা হবে ভাব, কোন অপশনটা, স্যার বি অথবা সির মধ্যে হবে, বি আর সি। কিন্তু এই যে কোম্পানি আইন এটা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইন্ডিকেট করে, তাহলে কি হবে অ্যান্সারটা, এটা হবে দেখ সেন্ট্রাল গভর্নমেন্ট 100, এটা হবে কোম্পানি আইন বলেছে বলে। বুঝতে পারলি, তাহলে আজকে শুনে রাখ আমার কথাটা বলছি কি, দেখ আমরা যে পার্টনারশিপ বিজনেসে মিনিমাম দুজন থাকতে পারে, ম্যাক্সিমাম কতজন থাকবে, ম্যাক্সিমাম কিন্তু 50 জন। এই 50 জনের কথা কে বলেছে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে 50 জন থাকবে। কিন্তু কোম্পানি আইন কি বলেছে, কোম্পানি আইন বলেছে 100 জন। তো তোকে যদি কখনো কোশ্চেন করে না, এই কোশ্চেনটা খুব কনফিউজিং কোশ্চেন, এক একটা জায়গায় এক একটা অ্যান্সার দিয়েছে, খুব কনফিউজিং কোশ্চেন। তোর পার্টনারশিপ বিজনেসে মিনিমাম দুজন, ম্যাক্সিমাম কতজন, ম্যাক্সিমাম তোর মাথায় থাকবে 50 জন। কিন্তু দেখা গেল তোর পরীক্ষা এমসিকিউ দিয়েছে 50 জনের অপশনই দেয়নি, 20 জন দিয়ে রেখেছে, কারণ আগে 20 জন ছিল, তোরা বিজনেসে পড়েছিস ওখানে 20 জন, আগে 20 জন ছিল, কিন্তু এখন ওটা 50 হয়েছে, ঠিক আছে, এটা মাথায় রাখবি 50। এবার দেখবি কি অপশন, অপশনটা খেয়াল করতে হবে। এবার সেন্ট্রাল গভর্নমেন্ট কি বলে, সেন্ট্রাল গভর্নমেন্ট বলে দিয়েছে না ম্যাক্সিমাম 50, কিন্তু কোম্পানি আইন যদি বলে দেয় কোনো জায়গায় কোম্পানি আইন কথা লিখবে, সেখানে কিন্তু 100, এটা মাথায় রাখতে হবে, গুলিয়ে ফেললে চলবে না। তাই বলছে কি, কোম্পানি আইনের এত নম্বর ধারায় কাকে পাওয়ারটা দেওয়া হয়েছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হয়েছে। কোম্পানি আইন সেন্ট্রাল গভর্নমেন্টকে পাওয়ার দিয়েছে
কতজন পার্টনার নিতে পারবে ম্যাক্সিমাম, কতজন? 100 জন। তারপর একটা, সেন্ট্রাল গভর্নমেন্ট হ্যাজ প্রেসক্রাইব ম্যাক্সিমাম নাম্বার অফ পার্টনার্স ইন আ ফার্ম টু বি, এখানে কি কোথাও কোম্পানি আইন লিখেছে? তাহলে 50 জন, তাহলে 50 জন, তাহলে অ্যান্সার কি হবে? 103 একটা বি হবে। বুঝতে পারলি ব্যাপারটা? এই কোশ্চেনটা কিন্তু আমি বারবার বলছি খুব কনফিউজিং কোশ্চেন, এই কোশ্চেনটা তোকে মাথায় রাখতে হবে। 104 বল, এটা তো বলতে পারবি, এটা তো সবাই বলতে পারি, বল এটা তো বলতে পারি, প্রথম ক্লাসেই তো বলেছি এই কোশ্চেনটা। কি বলেছে? পার্টনারশিপ কামস ইনটু এক্সিস্টেন্স বাই অ্যান এগ্রিমেন্ট, এগ্রিমেন্টের থ্রুতেই পার্টনারশিপটা এক্সিস্টেন্সে আসে। সেটা কি? সেটা কি রিটেন এগ্রিমেন্ট, সেটা কি ওরাল হবে, নাকি এনি অফ দ্য অ্যাবাভ হবে, নাকি আইদার রিটেন অর ওরাল? বল আইদার রিটেন অর ওরাল, না কি হবে? অ্যান্সারটা কি হবে বল? অ্যান্সার ঠিক আছে, কি হবে বল? হ্যাঁ বল, এনি অফ দ্য অ্যাবাভ, তাই তো, এনি অফ দ্য অ্যাবাভ। তাহলে যে এনি অফ দ্য অ্যাবাভ বললো সে পুরোপুরি ভুল বললো অ্যান্সার, ঠিক আছে তো? আচ্ছা দেখ, তাহলে অ্যান্সারটা কি হবে এখানটায়? এখানটায় পার্টনারশিপ ফার্ম এগ্রিমেন্টের থ্রুতে এক্সিস্টেন্সে আসে। আমি কি বলি, এগ্রিমেন্ট কি হতে পারে? রিটেনও হতে পারে, আবার রিটেনও হতে পারে, ওরালও হতে পারে। কোথায় লেখা আছে যে রিটেন হতে হবে? আমি যে পড়েছিলাম ডিড এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট লেখাও হতে পারে, রিটেনও হতে পারে, আবার তো ওরালও হতে পারে, দুটোই হতে পারে। তো দুটো হলেই তো এক্সিস্টেন্সে আসতে পারে, ঠিক আছে তো? কোনো কেউ শুধু ওরাল হয় না, শুধু রিটেন হয় না, আইদার রিটেন অর ওরাল। তারপর কি বলেছে? তারপর কি বলে দেখ, তারপর কোশ্চেনটা, তারপরের কোশ্চেনটা পর, 105 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে? বলছে অ্যাস, এটাও তো প্রথম ক্লাসে পড়ানো। কবে পড়েছিলাম? প্রথম ক্লাসে কি পড়েছিলাম? ওই যখন পড়েছিলাম না পার্টনারশিপের ডেফিনেশনটা আলোচনা করো, ওর মধ্যেই কথাটা বলেছিল। ডেফিনেশন অফ পার্টনারশিপের মধ্যে এই পয়েন্টটা বলা ছিল। অ্যাস ড্যাশ, বলছে অ্যাস ড্যাশ পার্টনার, অ্যাস ড্যাশ পার্টনার রিপ্রেজেন্ট আদার পার্টনার, একজন পার্টনার আর একজন পার্টনারকে রিপ্রেজেন্ট করছে, এন্ড দেয়ার বাই বাইন্ড, বলে না ওই বাধ্য, ঠিক আছে তো, দেম থ্রু হিজ অ্যাক্ট। তার মানে কি বলেছে এখানে? কি হতে পারে এখানে? আমি বল অ্যান্সার কি হতে পারে? প্রিন্সিপাল হবে, ঠিক আছে, নাকি এজেন্ট হবে, নাকি প্রিন্সিপাল এন্ড এজেন্ট হবে, নাকি নান অফ দ্য অ্যাবাভ? আনতাবড়ি অ্যান্সার দিলে তো উল্টো পাল্টা অ্যান্সার হতে পারে, ঠিক আছে, কিন্তু তোকে বুঝে অ্যান্সার দিতে হবে। এটা বলেছিলাম প্রথম ক্লাসে, দেখবি খাতায় নোটে লেখানো ছিল, ঠিক আছে। অ্যাস কোন, মানে এটাকে কি বলে? এটা কি অ্যাস প্রিন্সিপাল পার্টনার, অ্যাস এজেন্ট পার্টনার, অ্যাস প্রিন্সিপাল এন্ড এজেন্ট, নাকি অ্যাস নান অফ দ্য অ্যাবাভ? বলছে অ্যাস ড্যাশ পার্টনার রিপ্রেজেন্ট, ঠিক আছে, পার্টনারকে রিপ্রেজেন্ট করে, মানে একজন পার্টনার আর একজন পার্টনার, তিনজন মিলে বিজনেস করছে, ঠিক আছে, দুজন এক জায়গায় আছে, আর মানে ধর তিনজন পার্টনার মিলে বিজনেস, আমি বলেছিলাম না, ধর একজন কলকাতায়, একজন বোম্বে, আর একজন ধর বিহারে থাকে, ব্যবসাটা হচ্ছে ধর কলকাতা থেকে, তাই তো? তাহলে বাকি দুজন পার্টনার ব্যবসা করতে পারছে না, তাহলে বাকি দুজন পার্টনারের কি হিসেবে কাজ করছে? ওরা এজেন্ট হিসেবে কাজ করে, এজেন্ট হিসেবে কাজ করে, ঠিক আছে। তাহলে কারেক্ট বলেছিলাম তো, এই গল্পটা বলেছিলাম তো, এই গল্পটা বলেছিলাম তো। তিনজনের পক্ষে দেখবি অনেক পার্টনারশিপ বিজনেস থাকে, সব পার্টনার ব্যবসায় অংশগ্রহণ করতে পারে না। তিনজন মিলে ব্যবসা করছে, দেখা গেল দুজন মিলে অংশগ্রহণ করছে, আর একজন অংশগ্রহণ করতে পারছে না, তাহলে আর একজন যে অংশগ্রহণ করতে পারলো না, তার এজেন্ট হিসেবে আর একজন কাজ করে দিচ্ছে, এটাকে বলে এজেন্ট, ঠিক আছে তো? 106 নম্বর কোশ্চেন দেখ, এটা তো কি বলবো, এটা কি বলার দরকার আছে? এটা কি বলার দরকার আছে? কোশ্চেনটা পড়, এই কোশ্চেনটা পড়ে বল 106 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি আসতে পারে বলে মনে হচ্ছে, বল। এটা তো সোজা কোশ্চেন, বলছে যদি পার্টনারশিপ ডিডে যদি কোনো কিছু অ্যাবসেন্স থাকে, আমরা যখন পার্টনারশিপ বিজনেস করে একটা ডিড তৈরি করি, তো ডিডে একটা এগ্রিমেন্ট হয়, এগ্রিমেন্টে কোনো পয়েন্ট আর মিস আছে, তখন কার সাহায্য নিই? ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 সাহায্য নিতে হয়, 1932, এ হবে অ্যান্সার, এ। 107 বলছে ইফ অল পার্টনার্স এগ্রি, সব পার্টনার এগ্রি করেছে, আ মাইনর মে বি অ্যাডমিটেড ফর দ্য বেনিফিট অফ পার্টনারশিপ অ্যাজ পার পার্টনারশিপ অ্যাক্ট 1932। ভালো করে বোঝ, বলছে পার্টনারশিপ অ্যাক্ট 1932, পার্টনারশিপ অ্যাক্ট 1932 কত নম্বর ধারায় এই কথাটা বলা হয়েছে? এই কথাটা কি কথা বলা হয়েছে? ওই আগেই না জেনে শুনে তো চোখে সারাক্ষণ পরে 4 আরে তুই 4 নম্বর ধারায় কি বলেছিল? 4 নম্বর ধারা হবেই না, 2 নম্বর ধারা তো নেই এখানে অপশানে। শোন, 4 নম্বর ধারা তো এখানে হবেই না, তার কারণ 4 নম্বর ধারায় কি বলে জানিস? পার্টনারশিপের ডেফিনেশন বলেছে, আর কিছু বলেনি। 4 নম্বর ধারায় পার্টনারশিপের ডেফিনেশন দিয়েছে, তাহলে 4 তো ক্যান্সেলই হয়ে গেল, 4 ক্যান্সেল, 4 হবেই না, 4 হবেই না।
বলছে সমস্ত পার্টনার যদি রাজি হয়, ঠিক আছে, মাইনর অ্যাডমিট হতে, মানে মাইনর মে বি অ্যাডমিটেড ফর দ্য বেনিফিট অফ পার্টনারশিপ। তার মানে আমি আবার বলছি, পার্টনারশিপ বিজনেসে যতজন পার্টনার আছে তারা সবাই যদি রাজি থাকে, তাহলে মাইনর যে নাবালক সে ওই তোর পার্টনারশিপ বিজনেসের বেনিফিটটা নিতে পারে। ঠিক আছে, তো বলছে অ্যাডমিটেড ফর দ্য বেনিফিট অফ পার্টনারশিপ। ঠিক আছে, এবার দেখতে হবে কত নম্বর ধারায় বলা আছে। ঠিক আছে, কত নম্বর ধারা, এগুলো তোরা যারা ল পড়ছিস এগুলো জেনে রাখ, এই ধারাগুলো তোর পরীক্ষায় লতে দেবে এই ধারাগুলো। ঠিক আছে, তো এবার দেখ কি লেখা আছে, সেকশন 30, 31, 32। ঠিক আছে, এটা কি হবে, এটা কত নম্বর ধারা হবে, ধারাগুলো মনে রাখবি। এটা হচ্ছে 30 নম্বর ধারা। তাহলে তোকে কি বললাম, 4 নম্বর ধারাটা কি বলেছিলাম, 4 নম্বর ধারায় বল কি বললাম, ডেফিনেশন। 30 নম্বর ধারায় কি লেখা আছে, 30 নম্বর ধারায় নাবালক বেনিফিট পাবে পার্টনারশিপে। কি বললাম, নাবালক মানে মাইনর বেনিফিট পাবে পার্টনারশিপে। মনে রাখতে হবে এটা তোকে মনে রাখতে। এখানে শুধু অ্যান্সার তুই লিখে রাখলে হবে না, তুই পরবর্তী সময় ক্লাস হয়ে গেলে না, তুই এক জায়গায় লিখে রাখবি, কারণ এই চ্যাপ্টারে কয়েকটা ধারা আছে। যেমন 4 নম্বর ধারায় কি বলেছে এটা লিখে রাখবি, তাহলে তোর পড়তে সুবিধা হবে। 30 নম্বর ধারায় কি বলেছে লিখে রাখবি, 31 নম্বর ধারায় কি বলেছে লিখে রাখবি, 32 নম্বর ধারায় কি বলেছে লিখে রাখবি। 4 নম্বর ধারায় কি লিখেছে, ডেফিনেশন। 4 নম্বর ধারায় লেখা আছে কি, ডেফিনেশন। ঠিক আছে, 30 নম্বর ধারায় কি বলেছে, বেনিফিট অফ পার্টনারশিপ বিজনেস। বেনিফিট অফ পার্টনারশিপ বিজনেস কে পাবে বেনিফিট, বল কে পাবে, মাইনর। এরকম ভাবে তোর এইভাবে পড়তে হবে, তুই শুধু অপশন কোশ্চেন পরে 30 লিখে রাখলি বা বি লিখে, এরকম লিখে বুঝবি না পরে। এবার হলো তো, এবার 31, 32 বাকি আছে, আমি অবশ্যই বলে দেবো। এবার দেখ, যদি একটু ব্রেন খাটাস না, আমি বলবো ব্রেন খাটালে 108 এর অ্যান্সার বেরিয়ে যাবে। বল, ব্রেন খাটালে 108 নম্বর অ্যান্সার বেরিয়ে যাবে। বল 108 নম্বর কোশ্চেনটা পড়, 108 এর কোশ্চেনটা পড়। বলছে আ পারসন মে বি অ্যাডমিটেড আ পার্টনার আইদার উইথ দ্য কনসেন্ট অফ অল এক্সিস্টিং পার্টনার্স or in accordance with agreement among the partner as per section dash of partnership act 1932। এই যে প্রথম পয়েন্ট আছে না, এ আছে না, এ অলরেডি ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখানে ডেফিনেশনের কথা বলা আছে। 30 এটাও ক্যান্সেল হয়ে গেছে, কারণ এখানে মাইনরের বেনিফিট বলা আছে। তার মানে তুই বুঝতে পারলি এ আর বি হলো না, রইলো কি পড়ে, সি আর ডি। কোশ্চেনটা কি বলেছে দেখ, আমি আগের ক্লাসগুলোতে বলেছিলাম, ধর 3 জন মিলে বিজনেস করছে, ব্যবসায় ধর নতুন একজনকে নিয়ে আসতে চায়, নতুন একজনকে নিয়ে আসতে গেলে কাদের অনুমতি লাগবে, সবার অনুমতি লাগবে। এই কথাটা কোথায় বলেছে, এই কথাটা কত নম্বর ধারায় বলা আছে, এই কথাটা 31 নম্বর ধারায় বলা আছে, 31 এ বলা আছে, 31। ঠিক আছে, তাহলে তুই এটা সাজিয়ে নিবি। এত বড় কথা কি করে লিখবো, এখানে ওই কথা, ওই অ্যাডমিশন, এই যে অ্যাডমিট হবে না কোনো পার্টনার, আমি ছোট লিখলাম অ্যাডমিশন, যে কোনো পার্টনার যে অ্যাডমিশন হবে না, কোনো পার্টনার যে ব্যবসায় অ্যাডমিশন হবে, বাকি পার্টনারদের তো সহমতি লাগবে। সহমতি বাংলায় বলে সহমতি, আর ইংলিশে বলে কি বলতে, কনসেন্ট লাগবে, কনসেন্ট। বাকি পার্টনারের সাই লাগবে। ঠিক আছে, সেটা কত নম্বর ধারায় বলে, 31 নম্বর ধারায়। নেক্সট, তার মানে দেখ পরের কোশ্চেন পড়ার আগেই 4, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, এটা ক্যান্সেল, তিনটে ক্যান্সেল হয়ে গেল। এইভাবে তোকে পড়তে হবে। দেখ, আ পার্টনার মে রিটায়ার ফ্রম দা ফার্ম, পার্টনারশিপ ফার্ম থেকে কোনো পার্টনার রিটায়ার করবে আইদার উইথ কনসেন্ট অফ অল পার্টনার। আচ্ছা ধর 3 জন মিলে বিজনেস করছে, একজন ধর বেরিয়ে যেতে চাইছে, তাহলে কিন্তু বাকি পার্টনারের সহমতি লাগে, বেরোলে হবে না, বাকি পার্টনারদের সহমতি লাগবে। ঠিক আছে, তারপরেই ও বেরোতে পারবে। ঠিক আছে, তো বলছে কনসেন্ট অফ অল পার্টনার অর ইন অ্যাকর্ডেন্স উইথ অ্যান এগ্রিমেন্ট অ্যামাং দ্য পার্টনার। স্যার কি লিখেছে তারপরের লাইনটার মানে, ধর 3 জন মিলে বিজনেস করছে, একজন বলছে আমার বয়স হয়ে গেছে, আমার শরীর খারাপ, আমি ব্যবসা করতে পারছি না, আমি ব্যবসা ছেড়ে দিতে চাইছি, তাহলে বাকি যে 2 জন পার্টনার আছে তার কিন্তু সহমতি লাগবে। অথবা ধর এগ্রিমেন্টে লেখাই ছিল যে না, এই পার্টনার 10 বছর হয়ে গেলে ব্যবসা থেকে বেরিয়ে যাবে, হতে পারে। এটা কোন ধারায় বলেছে, এটা 32 নম্বর ধারায় বলা আছে, 32, সেকশন 32 তে বলা আছে। হয়ে গেল এটা। আর 4-5টা কোশ্চেন আছে, অঙ্ক নেই। হ্যাঁ হ্যাঁ, ওটা লেখার কিছু নেই, ওই তো রিটায়ারমেন্ট লিখে রাখ, ওটা রিটায়ারমেন্ট লিখে রাখ। আমি কি টার্ম গুলো তুলে দিলাম, কি টার্ম, এটাকে বলে কি টার্ম, যে দেখলে তুই বুঝতে পারবি কত নম্বর কি বলছে। এবার দেখ 110 কি বলেছে, 110 কি বলেছে বল। বল এই কোশ্চেনটা পড়ার আগে
তুই বল এখানে কোশ্চেনটা কি বলছে একবার দেখ ভালো করে পড়। বলছে ইন্ডিয়ান পার্টনারশিপ অ্যাক্ট 1932 কত নম্বর ধারায় কি বলেছে, এই যে রেজিস্ট্রেশন অফ দ্য ফার্ম ইজ অপশনাল নট কম্পালসারি, মানে পার্টনারশিপ ফার্মে রেজিস্ট্রেশন করাটা অপশনাল। অপশনাল মানে বুঝিস অপশন, মানে এরকম কোনো কম্পালসারি নয়। অপশনাল মানে কি বলতো নিজের ইচ্ছা, ঠিক আছে, নট কম্পালসারি। তো মানে পার্টনারশিপ বিজনেসে রেজিস্ট্রেশন করা অপশনাল, কম্পালসারি নয়। এটা কত নম্বর ধারায় বলা আছে? 69। দেখেছি কত সুন্দরভাবে ইজিলি বলে দিতে পারলি, তার কারণ 4-এ তো ডেফিনেশন বলা আছে, 31-এ কি বলা আছে অ্যাডমিশন বলা আছে, 32-তে রিটায়ারমেন্ট বলা আছে, তাহলে তো 69ই হবে, তাহলে তো 69ই হবে। এইভাবে ধারাগুলো তোকে লিখে রাখতে হবে এক জায়গায়। হ্যাঁ, এই ধারা কিন্তু তোর ইয়েতে লাগবে, কিন্তু বারবার বলছি সিএলপি এতে আছে, এই ধারাগুলো দেবে, সিএলপি এতে দেবে কিন্তু, মানে লতে এই ধারাগুলো লিখতে দেবে, এই ধারাগুলো তোকে মনে রাখতে হবে। তারপর কি বলেছে দেখ, কোশ্চেন না পড়ে বলে দিল নাকি 35। দেখ এই দেখ পরের কোশ্চেনের অ্যান্সারটা কি বলেছে, 111টা বলছে আনলেস আদারওয়াইজ এগ্রিড বাই দ্য পার্টনার ইন দ্য পার্টনারশিপ ডিড আ ফার্ম ডিজলভ, মানে পার্টনারশিপ ফার্ম থেকে পার্টনারশিপ ফার্ম ডিজলভ হয়ে যাবে অন দ্য ডেথ অফ এ পার্টনার। ধর তিনজন মিলে বিজনেস করছে, একজন যদি মারা যায় তাহলে ব্যবসাটা বন্ধ হয়ে যায়, ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে, ব্যবসাটা বন্ধ হয়ে যেতে পারে, ঠিক আছে। এটা পার্টনারশিপ আইনে কত নম্বর ধারায় বলা আছে, তাহলে বুঝতেই পারছিস কত নম্বর ধারা হবে বল। এটা 35 হবে, 35 হবে, 111টা বি হবে, 111টা বি হবে। এবার কি বলছে 112, 112 কি বলেছে বল, হোয়াইল প্রিপেয়ারিং, এই অ্যান্সারটা বল, এখানে তার কোনো তুক্কা মারতে পারবি না, এই অ্যান্সারটা বল। বলছে হোয়াইল প্রিপেয়ারিং ড্যাশ ম্যাচিং প্রিন্সিপাল ইজ ফলোড। এই যে ম্যাচিং প্রিন্সিপাল, ম্যাচিং প্রিন্সিপাল মানে জানিস বাংলায়, ম্যাচিং প্রিন্সিপালকে বাংলায় বলে মেলানো। কি বললাম, ম্যাচিং প্রিন্সিপাল মানে মেলানো। কি বললাম, ম্যাচিং প্রিন্সিপাল মানে বললাম মেলানো। কার সাথে কাকে মেলানো, কার সাথে কাকে মেলানো, কস্টের সাথে রেভিনিউ মেলানোকে বলে ম্যাচিং প্রিন্সিপাল। বুঝতে পারলি হোয়াট ইজ ম্যাচিং প্রিন্সিপাল? দেখ শুনে নে কিন্তু, ম্যাচিং প্রিন্সিপাল কাকে বলে, ম্যাচিং প্রিন্সিপাল হচ্ছে মেলানো। কার সাথে কাকে মেলাবো, কস্টের সাথে রেভিনিউ মেলাকেই বলে ম্যাচিং প্রিন্সিপাল। তাহলে বল এই চারটের মধ্যে, এই চারটের মধ্যে কোথায় কোন পয়েন্টে কস্টের সাথে রেভিনিউ মেলায় বল। ব্যালেন্স শিটে কি কস্টের সাথে রেভিনিউ মেলায়? ব্যালেন্স শিট কি অ্যাসেট লাইবিলিটি? না স্যার, এ তো হবেই না, এ তো হবেই না। তারপর বল পিএল অ্যাপ্রো, পিএল অ্যাপ্রোতে কি কস্টের সাথে রেভিনিউ মেলায়? ভাব, পিএল অ্যাপ্রোতে ডিস্ট্রিবিউট করি প্রফিটটা না। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট কি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ডেবিট দিকে কি থাকে সমস্ত খরচা কস্ট, আর ক্রেডিট দিকে কি থাকে ইনকাম রেভিনিউ, এখানেই রেভিনিউর সাথে কস্ট মেলায়। এটার অ্যান্সার হয় পিএল। অ্যাকচুয়ালি এটা 11 এর কোশ্চেন, 11 ফাইনাল অ্যাকাউন্ট থেকে তুলে দিয়েছি কোশ্চেনটা। 113 নম্বর কোশ্চেন, 113 নম্বর কোশ্চেন কি বলেছে দেখ, 113 নম্বর কোশ্চেন বলছে ইফ দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাজ পার ডিড ইজ মোর দেন, এই কোশ্চেন তো আগের দিনই পড়ালাম, অঙ্ক করালাম, কোনটা জানিস তো, ওই যে ধর ধর পার্টনারশিপ বিজনেসে না ফার্মের কাছে প্রফিট আছে, কিন্তু ওদের টাকাটা তো ভাগ করে দিতে হবে, তো ভাগ করতে যত টাকা প্রফিট থাকা দরকার তত টাকা নেই, তখন ওটা কোন রেশিওতে ভাগ করতাম মনে আছে? বহুবার বললাম, হ্যাঁ হ্যাঁ, এক্সপেন্সেস রেশিওতে। মনে রাখতে পারিস না কেন বলতো, মনে রাখতে পারিস না কেন? ঠিক আছে, সবকিছু সব ঘটনা মনে রাখতে পারিস, পড়ার ঘটনা মনে রাখতে পারিস না কেন? হ্যাঁ, কার সঙ্গে কোনদিন দেখা হয়েছে, কোথায় গেলে ঘুরতে, এগুলো সব মনে রাখতে, এগুলো মনে রাখতে পারিস না কেন? শোন এখানে কি বলছে, এখানে কি বলছে, ইফ দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন, ভালো করে বোঝ, ইফ দ্য অ্যামাউন্ট অফ অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাজ পার ডিড ইজ মোর দ্যান অ্যামাউন্ট অফ প্রফিট, মানে তোর যে টাকাটা যে ভাগ বাটোয়ারা করতে হবে, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, বোনাস, এগুলো যে ভাগ করতে হবে, তো ভাগ করতে গেলে যে টাকাটা লাগবে, যে প্রফিটটা লাগবে, ঠিক আছে, যে প্রফিটটা লাগবে, তাই বলেছে এটা করতে যত টাকা লাগবে ইজ মোর দ্যান অ্যামাউন্ট অফ প্রফিট, মানে তোর প্রফিট ধর আছে 1 লাখ আর ভাগ করে দিতে হবে 1.5 লাখ, তাহলে কি সাফিসিয়েন্ট টাকা আছে? না। এক্ষেত্রে কোন রেশিওতে ভাগ করতে হয়? খরচ রেশিওতে, এক্সপেন্স রেশিওতে। বলছে প্রফিট অ্যাভেলেবল ফর ডিস্ট্রিবিউশন অ্যামং দ্য পার্টনার ডিস্ট্রিবিউটেড, কিন্তু এখানে কোন অপশন হবে? এখানে তো এক্সপেন্সেস রেশিও বলেনি, তাহলে এই চারটের মধ্যে কোন অপশন হতে পারে? এটা কি ক্যাপিটাল রেশিওতে? আচ্ছা এটা কি ক্যাপিটাল রেশিও ভাগ করতি? এটা কি ক্যাপিটাল রেশিও ভাগ করতি? কোনোদিন করতাম না, কোনোদিন করতাম না। এটা কি ইকুয়ালি ভাগ করতাম? না স্যার, কোনোদিন করতাম না। এটা কি প্রফিট রেশিওতে ভাগ করতাম? না স্যার, কোনোদিন করতাম না। এক্সপেন্সেস রেশিওতে ভাগ করতাম। তার মানে দ্য রেশিও অফ অ্যাপ্রোপ্রিয়েশন টু বি মেড, এটাই এক্সপেন্সেস রেশিও। লাইন ঘুরিয়ে দিয়েছি, এটাকে এক্সপেন্স রেশিও বলে। ঠিক আছে, তো তাহলে অ্যান্সার হলো বি। বুঝতে পারলি? আর দুটো আছে, 114, 115। দেখ কি বলেছে, সুন্দর কোশ্চেন দিয়েছে, এই কোশ্চেনটা বল, এই কোশ্চেনটা বল।
ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, কতবার বলবো? ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে কি অ্যাকাউন্ট খুলি? কটা অ্যাকাউন্ট খুলি ফ্লাকচুয়েটিং এ? ফ্লাকচুয়েটিং কটা অ্যাকাউন্ট খুলি? একটা। তাহলে দুটো না একটা? একটা না দুটো? ঠিক আছে, একটা। একটা অ্যাকাউন্টের নাম কি? ক্যাপিটাল অ্যাকাউন্ট, ভুলে গেলে চলবে না। ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল, ক্যাপিটালে ভালো করে শোন, ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটাল। তা ড্রয়িংস এগেইনস্ট ক্যাপিটালটাকে কি বলে? পার্মানেন্ট ড্রয়িং নাকি রেগুলার ড্রয়িং? পার্মানেন্ট ড্রয়িং, এটাকে পার্মানেন্ট ড্রয়িং বলে। তা পার্মানেন্ট ড্রয়িং আমরা ডেবিট করি, কোন অ্যাকাউন্টে ডেবিট করতাম বল? বলেছে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে একটাই তো অ্যাকাউন্ট খুলি, ক্যাপিটাল। তাহলে আমি কিছুক্ষণ আগে ও বুঝতে পারছিল তখন আমি করে দেখালাম। ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে দেখ, দেখিয়ে দিই, দেখ কোথায় ছিল, বেরো। এই পেজে নেই, দাঁড়া। এই দেখ, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, পার্মানেন্ট ড্রয়িং, কোথায় লিখেছি? কোথায় লিখেছি? ডেবিট দিকে লিখেছি। তার মানে কোথায় আসবে? ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে আসবে। তাহলে অ্যান্সার পেয়ে গেছিস, অ্যান্সার পেয়ে গেছিস। বলছে আন্ডার ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড ড্রয়িং এগেইনস্ট ক্যাপিটাল, মানে পার্মানেন্ট ড্রয়িং ডেবিট করি কোথায়? ক্যাপিটাল অ্যাকাউন্টে। ড্রয়িংস অ্যাকাউন্ট হবে না? না স্যার, কি ড্রয়িংস অ্যাকাউন্ট? ড্রয়িংস অ্যাকাউন্ট হবে না, ক্যাপিটাল অ্যাকাউন্টটা হবে। দেখ খোঁজ কি ছিল, অ্যান্সার কোথায় হবে? এই দেখ, বি হবে, 114টা বি হবে। লাস্ট 115টা বল, এটা বল। বলছে ডেবিট ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট। আচ্ছা, তোরা তো 11 থেকে অ্যাকাউন্টস করছিস, অ্যাকাউন্টস করার সময় একটা ব্যালেন্স পেতি ডেবিট ব্যালেন্স, আর একটা পেতি ক্রেডিট ব্যালেন্স, বলতে পারবি? আমি অপশন বলছি, বল। ডেবিট ব্যালেন্সটাকে কি বলা হয়? CLEAR, কোনটা? এই ডেবিট ব্যালেন্স এই পাঁচটার মধ্যে কোনটার মধ্যে পড়ে বল? সি ফর ক্যাপিটাল, এল ফর লাইবিলিটি, ই ফর এক্সপেন্সেস, এ ফর অ্যাসেট, আর ফর রেভিনিউ। তো ডেবিট ব্যালেন্সকে কি বলবো? আরে ER এ তো সেটা বোঝাই যাচ্ছে, এটাও ডেবিট ব্যালেন্স হয়, এটাও ডেবিট ব্যালেন্স হয়। তো বল এখানে ডেবিট ব্যালেন্স তোর এক্সপেন্সেস হতে পারে, আবার অ্যাসেটও হতে পারে। এবার এই কারেন্ট অ্যাকাউন্টের যে ডেবিট ব্যালেন্স বেরোয় না, এটা হচ্ছে অ্যাসেট। কারেন্ট অ্যাকাউন্টের ডেবিট ব্যালেন্স কি হয়? অলওয়েজ অ্যাসেট হয়, অ্যাসেট অ্যাসেট অ্যাসেট। তো বলছে ডেবিট ব্যালেন্স ইন কারেন্ট অ্যাকাউন্ট শোন ইন দা অ্যাসেট সাইড অফ দা ব্যালেন্স শিট, এটা হবে কারেক্ট অ্যান্সার। এটা তো হবে না, বুঝতেই পারলি, এটাও হবে না, এটাও হবে না। শেষ। আজকে এত অবধি এমসিকিউ করালাম, আর একটা দিন করালে পুরো পার্টটা শেষ হয়ে যাবে, আর একদিন লাগবে শেষ করতে।